আসসালামু আলাইকুম। সাম্প্রতিক বিষয়াবলী আমাদের সাধারণ জ্ঞান অংশের জন্য একটি ভীতির নাম। আমরা সচরাচরই বাংলাদেশ বিষয়াবলী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলো পড়ে থাকি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অথবা আমাদের বিভিন্ন বই থেকে, কিন্তু সমস্যা হচ্ছে সাম্প্রতিক ব্যাপারগুলো আমাদের আগে থেকে পড়া হয়ে থাকে না। কেননা সাম্প্রতিক তো রিসেন্ট টাইমেই যেটা আসছে সেটাই সাম্প্রতিক, আজকে যেটা আসছে সেটাও একটা সাম্প্রতিক। সো এই সাম্প্রতিক নিয়েই সবার মধ্যে অনেক বেশি কৌতূহলের সৃষ্টি হয়, অনেক বেশি ঝামেলাপূর্ণ মনে হয় সাম্প্রতিক বিষয়াবলী। আজকে আমরা সেই সাম্প্রতিক বিষয়াবলীকে নিয়ে খুব সংক্ষেপে কিভাবে সাম্প্রতিক বিষয়াবলীটা সর্বোচ্চ ইফিসিয়েন্টলি তোমাদেরকে শেখানো যায় সেটা আমরা দেখব। কে কোথা থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে একটু দয়া করে জানিয়ে দাও কমেন্টসে, এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানিয়ে দাও। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ক্লাসটি তে চলে যাব মেইন ক্লাসে। তোমরা একটু দ্রুত সময়ের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিবা, অবশ্যই শেয়ার করে দিয়ে ভাইকে একটু ডান লেখো, আমিও আমার আইডি থেকে একটু শেয়ার করে দিচ্ছি। সবাই শেয়ার করে দিয়ে তোমরা টাইম লাইনে রেখে দিতে পারো আজকের এই ক্লাসটি। ওকে, তাহলে আমরা আজকে মেইন ক্লাসে ঢুকে যাব। তোমরা কে কোথা থেকে জয়েন হচ্ছ এবং আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দিবা, একটু জানতে চাই। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি, এবং একটু জানতে চাই তোমরা কে কোথা থেকে জয়েন হচ্ছ, আমাকে শুনতে পাচ্ছ কি না। ওকে, তাহলে আমরা চলে যাব। তোমরা একটু দ্রুত জানিয়ে দাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আজকের এই সাম্প্রতিক, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না, সামনে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিট আছে, গুচ্ছ আছে, প্লাস হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আছে সহ যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান অংশে স্পেশালি এই সাম্প্রতিক থেকে অবশ্যই কোশ্চেন হয়ে থাকে। সো আমরা এই সাম্প্রতিকের এই ব্যাপারটা আজকে জানার চেষ্টা করব। তোমরা একটু ক্লাসটি শেয়ার করে দাও, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন গ্রুপেও শেয়ার করে দিতে পারো, এবং আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাসটি শুরু করব। ওকে, কে কোথা থেকে জয়েন হচ্ছ আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, আমরা তাহলে মেইন লেকচারে ঢুকে যাব। ওকে, ঠিক আছে, তাহলে মেইন লেকচারে চলে যাই আমরা। ওকে, ঠিক আছে। আমাদের প্রথমেই দুঃখিত, আমাদের এই ক্লাসটি হওয়ার কথা ছিল 2:30টায়, কিন্তু আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আজকে আমাদের ক্লাসটি একটু লেট হয়ে গেল। ওকে, তাহলে আমরা মেইন লেকচারে ঢুকে যাব। আমাদের মার্জান আক্তার এনি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা শ্রাবণী আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে রমজানের শুভেচ্ছা। রমজানের মধ্যে তোমাদের সাথে আজকে হয়তো আমার প্রথম ক্লাস দিনের বেলায়। ওকে, আমরা আজকে তাহলে মেইন লেকচারে ঢুকে যাই। তোমরা প্রথমেই কিছু কোশ্চেনের অ্যানসারিং এর মাধ্যমে আমরা আজকে লেকচারটা শুরু করি। ওকে, প্রথমেই যেই প্রশ্নটা তোমার জন্য সেটা হচ্ছে আমাদের ওকে, সেটা হচ্ছে আমাদের জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি, দুঃখিত পার্টি কমিটি না, এটা জাতীয় নাগরিক পার্টি কবে গঠিত হয়? জাতীয় নাগরিক পার্টি কবে গঠিত হয় একটু জানতে চাই। জাতীয় নাগরিক পার্টি কবে গঠিত হয় একটু জানতে চাই। ওকে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ফ্রেন্ডদেরকে একটু অবশ্যই মেনশন করে দাও। আমাদের তাইয়ুব রাজি বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা একটু দ্রুত সময়ের মধ্যে ক্লাসে জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এবং এই লেকচারটার এইটার উত্তর করতে থাকো। জাতীয় নাগরিক পার্টি, এটা মাথায় রাখতে হবে, কমিটি পার্টি দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? জাতীয় নাগরিক পার্টি কবে গঠিত হয়, জাতীয় নাগরিক পার্টি কবে গঠিত হয় এটা একটু জানতে চাচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, জাতীয় নাগরিক পার্টি একটু জানতে চাই, তোমরা একটু কমেন্টস করো তো। ওকে, আমরা একটু জানতে চাই জাতীয় নাগরিক পার্টি। হ্যাঁ, আজকে কিন্তু সাম্প্রতিকের উপর ধামাকা ক্লাস হবে, সো তোমরা কেউ মিস করবে না আজকের ক্লাসটা, কোনোভাবেই না। সুতরাং আজকের এই ক্লাসটি করার চেষ্টা করো সাম্প্রতিকের উপরে, আশা করি ভালো কিছু হবে তোমাদের জন্য। ওকে, আমাদের হাফিজুল ইসলাম বলছে বিগ ফ্যান ভাইয়া, বিগ ফ্যান, আই এম অলসো ইওর বিগ ফ্যান। ওকে, দেখা যাক আমাদের জাতীয় নাগরিক পার্টি। ওকে, আমরা তাহলে একটু ব্যাখ্যায় চলে যাব, কেমন? একটু ব্যাখ্যায় চলে যাব আমাদের জাতীয় নাগরিক পার্টি। তোমরা আসো, অবশ্যই উত্তর করতে থাকো, পাশাপাশি আমি কিছু বলে রাখি। দেখো, দুইটা কনসেপ্ট এখানে পাবা। এক হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, নাগরিক
কমিটি 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 ঠিক আছে, জাতীয় নাগরিক কমিটি। আরেকটা পাবো হচ্ছে আমরা জাতীয় নাগরিক পার্টি। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? এই জাতীয় নাগরিক পার্টির ইংলিশ ফর্ম কি? ইংলিশ ফর্মটা একটু জানতে চাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির ইংলিশ ফর্ম কি? ইংলিশ ফর্ম কি? জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এনসিপি তাই না? এনসিপির ফুল ফর্ম কি একটু জানতে চাই। তোমরা একটু কমেন্টস করো এনসিপির ফুল ফর্ম কি? এনসিপির ফুল ফর্ম কি? আমরা অনেকেই দেখছি উত্তর করছো, সবার উত্তর কমেন্টস গুলো আমরা নিব, সমস্যা নেই। তোমরা একটু জাতীয় নাগরিক যে পার্টি আছে এনসিপি, এইটার ফুল ফর্মটা একটু জানতে চাচ্ছি। ন্যাশনাল, এরপরে কি হবে? এরপরে কি হবে? এরপরে কি হবে? সিতে কি? সিতে কি? সিতে কি? ওকে, আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমাদের রাজু ইসলাম বলছে এনসিপি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি। ওকে, তার মানে এনসিপি পাচ্ছে হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি। এইটা কিন্তু ভাইয়া পরে আসছে, এটা হচ্ছে পরে আসছে। তাহলে আগে আসছে কোনটা? আগে আসছে হচ্ছে আমাদের এই জাতীয় নাগরিক কমিটি। কমিটি যেটা সেটা আগে আসছে। কমিটি আসছে 8ই আগস্ট 2024। 8ই আগস্ট নাকি 8ই সেপ্টেম্বর? কোনটা ভালো করে বলো। এই 8ই আগস্ট হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে ডক্টর আমাদের ইউনূস স্যার, তিনি হচ্ছে 8ই আগস্ট 2024 সালে তিনি শপথ নেন। কিন্তু হচ্ছে আমাদের 8ই সেপ্টেম্বর 2024 এই তারিখে হচ্ছে নাগরিক কমিটি গঠন হয়। কমিটি গঠন হয় 8ই সেপ্টেম্বর 2024। তার মানে আমরা পাইলাম 8 আগস্ট, তার এক মাস পর হচ্ছে নাগরিক কমিটি গঠন হলো। এই কমিটি এবং এই নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির মধ্যে কিন্তু বেশ কিছু আমাদের আলাদা কিছু ফিচার্স আছে। এই ফিচার্স গুলো আমরা এক্ষুনি দেখব। তার আগে আমরা একটু বলে রাখি জাতীয় নাগরিক পার্টি তাহলে কবে গঠিত হয়? গঠিত হয় হচ্ছে আমাদের 28 ফেব্রুয়ারি 2024। 28 ফেব্রুয়ারি 2024, 28 ফেব্রুয়ারি 2025, দুঃখিত 2025, 28 ফেব্রুয়ারি 2025। তার মানে এই বছর গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের শেষ দিন একটা স্পেশাল ডেতে কি হয়েছে? আমাদের জাতীয় নাগরিক এটা হচ্ছে পার্টি গঠিত হয়। তোমরা দেখবা যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টির হচ্ছে আহ্বায়ককে জানো? এই একটু পরে আমরা কমেন্টসটা নিব। জাতীয় পার্টির আহ্বায়ককে। ওকে, আমাদের মধ্যে অনেকে উত্তর করে দিচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ভাই, এটার উত্তর এই দেখো এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এনসিপি হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025। ওকে, আমাদের সাথে অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছে, প্লাস 250-রও বেশি। ওকে, আমরা দেখি 2 নম্বর কোশ্চেনটার একটু উত্তরটা আমরা নিব, এবং এই উত্তরটা নেওয়ার পরে আমাদের জাতীয় পার্টি আছে যেটা এবং জাতীয় নাগরিক কমিটি যেটা, দুইটাই আমরা একদম প্রপারলি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তোমরা একটু ওকে ভাই, বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাই পড়তে হবে নাকি একজন কমেন্টস করেছো? হ্যাঁ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল দুইটাই পড়তে হবে। কোন কোন টপিক পড়তে হবে সেটাও বলে দেবো। ওকে, একটু থাকতে হবে আমাদের সাথে। ওকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে তোমরা একটু কমেন্টস করো তো। তোমাদের কমেন্টসটা দেখতে চাই, এইটার উত্তরটা দেখতে চাই। ওকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে, এই পার্টির আহ্বায়ক তো লিখবাই। এই পার্টির আহ্বায়ক লেখার পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ককে, দুইটাই আমরা এখন জানবো। দুইটাই তোমরা একটু উত্তর করো, এটার উত্তর করবা প্লাস ওইটার উত্তর করবা। ওকে, জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক কমিটি দুইটাই তোমরা একটু উত্তর করো, দুইটাই আমরা একটু দেখবো। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা একটু উত্তর করতে থাকো এবং আমরা দেখি কে কি উত্তর করছো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, ঠিক আছে। একজন বলছো ভাই, আচ্ছা আমি প্রথমেই বলে রাখছি আজকের এই কোর্সটা কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যতম একটা ভীতির নাম, তাই না? বাংলাদেশে বর্তমান সময়ে যে তোমরা জানো সব থেকে বেশি সিট আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় 4 লাখের অধিক সিট আছে। এই 4 লাখের অধিক সিট আছে, কিন্তু ঝামেলা হচ্ছে এবার ভর্তি পরীক্ষা হবে। তাহলে ভর্তি পরীক্ষা যদি হয় তাহলে কথা হচ্ছে এই ভর্তি পরীক্ষায় প্রশ্ন তো থাকবে, এবং পাস মার্কস হচ্ছে কত? 35-এ পাস করতে হবে। তার মানে তুমি যদি প্রস্তুতি না নাও তাহলে তোমার জন্য কিন্তু ভাই পাস করাটা অনেক বেশি টাফ। এখন তোমার এই জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেহেতু দীর্ঘ 11 বছর পর তোমার পরীক্ষা হচ্ছে, তুমি জানো না কোত্থেকে কোশ্চেন হবে, কোন সাবজেক্ট থেকে তোমার কোশ্চেন হবে। এখন যেই সাবজেক্ট থেকে কোশ্চেন হবে এগুলো তো তুমি জানো না, এগুলো তুমি কিভাবে পারবা? তুমি হচ্ছে তোমার জন্য এখন একটা বই কেনাটা ফরজে আইন বা ফরজে কিফায়া, দুইটাই যেটাই বলি সেটাই। এখন তুমি যেহেতু একটা বই কিনবা, তুমি যদি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকাটা বইটা কিনো জয়কলির, তাহলে তুমি একটা কোর্স সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স, যেখানে 100-রও বেশি ক্লাস হচ্ছে, 100-রও বেশি ক্লাস থাকছে এখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা। এই বইটি কিনলে কোর্সটি ফ্রি পেয়ে যাচ্ছে। এবং একজন বলছে ভাই আজকে ক্লাসের পিডিএফটা কিভাবে পাবো? দেখো, এমডি জিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছি, হ্যালো এভরিওয়ান লিখে। তুমি যদি আইডিতে নক দাও তাহলে পুরো ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। এবং এই কোর্সে যদি ভর্তি হতে চাও তুমি এখানে আইডিতে নক দিলে এই কোর্সে ভর্তি হতে পারবে। পাশাপাশি আমাদের
আর ইউ তারপর সিইউ ডি ইউনিট, ঠিক আছে। এরপরে আমাদের গুচ্ছ সহ পরবর্তীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের একটা কোর্স রানিং আছে, তার নাম হচ্ছে ফ্যান্টাস্টিক 4 কোর্স, ফ্যান্টাস্টিক 4 ব্যাচ। এই ফ্যান্টাস্টিক 4 ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে হচ্ছে দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে আমি একটা কমেন্টস করে দিয়েছি হ্যালো এভরিওয়ান লিখে, এখানে নক দিলে তুমি বিস্তারিত সব জানতে পারবা। ওকে, আমরা তাহলে চলে যাই। আমরা তাহলে ন্যাশনাল আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক কমিটি দুটো সম্পর্কে একটু জানতে চাই। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আগে কমিটিটা বলি, কমিটিটা যেহেতু আগে আসছে, ঠিক আছে। জাতীয় নাগরিক কমিটি আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, ঠিক আছে, এনসিপি। হ্যাঁ, এই দুটো সম্পর্কে একটু পার্থক্যটা আমরা জেনে নেব ভাই, একটু পার্থক্যটা জেনে নেব। সেটা হচ্ছে কি, সেটা প্রতিষ্ঠা। এই জাতীয় নাগরিক পার্টি আগে আসছে নাকি কমিটি আগে আসছে? কমিটি আগে আসছে, কমিটি। এবং তোমরা জানো বর্তমান সমাজে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই জাতীয় নাগরিক পার্টি, কারণ এইটা হচ্ছে, এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্রদের বিপ্লবকারী সংগঠন, রাজনৈতিক সংগঠন হচ্ছে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি। তার মানে এটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসি জাতীয় নাগরিক কমিটি। তোমরা জানো কিছুদিন আগে আমাদের জুলাই রেভলিউশন হলো। এই জুলাই রেভলিউশনের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যে আমাদের প্রিভিয়াস যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তাদের পতন হয়। পতন হওয়ার পরে বাংলাদেশে পরবর্তী সময় আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার আসে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের শপথ নেয় হচ্ছে 8ই আগস্ট 2024। তার ঠিক এক মাস পর 8ই সেপ্টেম্বর 2024, ঠিক আছে। 8ই সেপ্টেম্বর 24 এর প্রতিষ্ঠা হয় কি, 8ই সেপ্টেম্বর 24 প্রতিষ্ঠা হয়েছে জাতীয় নাগরিক কমিটি। ওকে, এবং জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয় কবে? পার্টি প্রতিষ্ঠা এই কিছুদিন আগে 28 ফেব্রুয়ারি এই বছর, 28 ফেব্রুয়ারি 2025। তার মানে এই বছর কিন্তু 28 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি, ঠিক আছে, জাতীয় নাগরিক পার্টি। হ্যাঁ, এখন এরপরে পরবর্তীতে দেখি আহ্বায়ক, ঠিক আছে, আহ্বায়ক কে? এই জাতীয় নাগরিক পার্টি যেটা, জাতীয় নাগরিক কমিটি, এই জাতীয় নাগরিক কমিটি যেটা, সেটা আহ্বায়ক স্পেসিফিকলি নাই। এর আহ্বায়ক হচ্ছে পুরো বাংলাদেশ যদি বলি, কারণ এই বাংলাদেশে হঠাৎ করে এটা হয়েছে, এর কোন আহ্বায়ক নির্দিষ্ট। আমাদের আহ্বায়কের কথা যদি বলি আমাদের, ওকে, জাতীয় নাগরিক কমিটি, ওকে দুঃখিত, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের কথা যদি বলি, তাহলে আহ্বায়ক আসবে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাই না? আহ্বায়ক হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, ঠিক আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, দুঃখিত আমি, এটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, এবং জাতীয় নাগরিক পার্টি যেটা, এর আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, নাহিদ ইসলাম, ঠিক আছে। নাহিদ ইসলামকে পাইলাম হচ্ছে আমরা এই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। ওকে, দুইজনকে পাইলাম। এরপরে আমরা আসি আহ্বায়ক পাইলাম। আহ্বায়কের পরবর্তীতে আমরা কি পাবো? ধরো এই জাতীয় নাগরিক কমিটি যেটা, এইটার কি আমাদের সদর দপ্তর আছে? এইটার আপাতত সদর দপ্তর নাই, কারণ পুরো বাংলাদেশ ওয়াইডি এই জাতীয় নাগরিক কমিটি ছিল। কিন্তু জাতীয় নাগরিক পার্টি যেটা, সেটা হয় হচ্ছে আমাদের এই মানিক মিয়া এভিনিউ, যেটা আমাদের শেরেবাংলা অঞ্চল, ঠিক আছে, এখান থেকে কিন্তু হচ্ছে এটা সূচনা হয়। এবং এইটা সদর দপ্তর যদি বলি, তাহলে এটা সদর দপ্তর হচ্ছে প্রাইমারি সেক্টরের সদর দপ্তর কোথায়? প্রাইমারি সেক্টরের সদর দপ্তর হচ্ছে আমাদের কোথায়? প্রাইমারি সেক্টরের সদর দপ্তর হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম এভিনিউতে, ঠিক আছে। ওকে, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা একটু দেখার চেষ্টা করি এর আহ্বায়ক তাহলে আমাদের কাকে পাচ্ছি? আহ্বায়ক পাচ্ছি কিন্তু আমরা এই নাহিদ ইসলামকে আমরা কি পাচ্ছি? আহ্বায়ক। এবং বাকি যারা আছে তাদের একটু পরিচয়টা দেই। সার্জিস আলম হচ্ছে আমাদের মুখ্য সংগঠক। এ হচ্ছে উত্তরাঞ্চল বাংলাদেশকে এরা দুইটা অঞ্চলে বেসিক্যালি ভাগ করছে, মানে এদের পরিচালনার জন্য। একটা উত্তরাঞ্চল আর হচ্ছে দক্ষিণাঞ্চল। মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হচ্ছে সার্জিস আলম, এবং মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চল দক্ষিণাঞ্চলকে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হচ্ছে আমাদের হাসনাত আব্দুল্লাহ হচ্ছে দক্ষিণাঞ্চল। এবং এই আক্তার হোসেনের কথা যদি বলি, আক্তার হোসেন কি ছিল? তোমরা একটু কমেন্টস করো তো। আক্তার হোসেন কে ছিল? ওকে, আক্তার হোসেন কে ছিল? এই আক্তার হোসেন ছিল হচ্ছে সদস্য সচিব। এই নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, ওকে ভালোভাবে মনে রাখতে হবে।
ওকে, একজন বলছে ভাই পুরো ক্লাসের, আচ্ছা ঠিক আছে ভাই, ফুল জিকে আমাদের ক্লাসের পিডিএফ দেখো। পিডিএফ তুমি যদি পেতে চাও এমডি দিদার হোসেন আইডি থেকে দেখো, আমি একটা কমেন্টস করে দিয়েছি হ্যালো এভরিওয়ান লিখে তুমি আইডিতে নক দিলে বিস্তারিত আমাদের এই কোর্স সম্পর্কে জানতে পারবা, আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার যে কোনো কোশ্চেন জানতে পারবা, অথবা অথবা আজকের পুরো ক্লাসের পিডিএফটা তুমি পেয়ে যাবে। ওকে, অথবা আমাদের মেইন পেজে নক দিলে পেয়ে যাবে। পাশাপাশি ওকে, আমরা তাহলে দুইটা লেকচারে আমরা দুইটা কোশ্চেন আমরা সলভ করলাম। পরের কোশ্চেন আমাদের তাহলে এটার উত্তর আসতেছে কে? এটার উত্তর আসতেছে হচ্ছে নাহিদ ইসলাম, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনের উত্তর করো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কত তারিখ গঠিত হয়? ওকে, আমরা কিন্তু আজকে রিসেন্ট অ্যাফেয়ার্স পড়তেছি। ওকে ওকে ঠিক আছে, আমাদের অনেকেই কিন্তু অনেক কোশ্চেন করতেছে, ভাইয়া একটু ধীরে বলেন, লিখন আনন্দ বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধীরে বলার চেষ্টা করবো। আমি কেন বলছি, কারণ এমনি সময়টা একটু সংক্ষিপ্ত, পাশাপাশি হচ্ছে আজকের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমি চাই যেন তোমার একটু সময় নষ্ট না হয়। ওকে, তারপরে তোমাদের বোঝার সুবিধাতে অবশ্যই ধীরে ধীরে বলার চেষ্টা করব। ওকে, উম্মে কুলসুম বলছে 15 জুলাই কত তারিখ আমরা একটু দেখবো, 3 কত তারিখ আমরা একটু দেখবো আমাদের। ওকে, পিডিএফ চাই, অবশ্যই পিডিএফ দেওয়া হবে, সমস্যা নাই। আমাদের জিহাদ খান কিন্তু অনেককে মেনশন করে দিয়েছে, দুঃখিত জিহাদ খান হচ্ছে থ্যাংক ইউ জিহাদ খান, অনেকে মেনশন করে দেওয়ার জন্য। তোমরা সবাই @followers লিখতে পারো, @followers লিখতে পারো, @highlight লিখতে পারো। কেন? কারণ তুমি যে ক্লাস করতেছো এটা সবাইকে জানাতে হবে না। তুমি যে ফেসবুকে তুমি যে সারাদিন রিলস দেখো না, তুমি সারাদিন যে ক্লাস করো এটা তো সবাইকে বোঝাইতে হবে। ওকে ওকে, প্লাস হচ্ছে তোমরা কে কে ক্লাসটি শেয়ার করেছো একটু ভাইকে বলো, ক্লাসটি শেয়ার করেছো কিনা। ক্লাসটি শেয়ার না করলে দ্রুত ক্লাস শেয়ার করতে হবে, নাহলে কিন্তু ক্লাস অফ করে দেবো। ক্লাস কিন্তু অফ করে দেবো, এই জোশটা কিন্তু আর থাকবে না, তাই না? ক্লাস শেয়ার করে দিলে তোমার টাইমলাইনেও থেকে যাবে, কারণ এটা তো আবার লাগবে। ওকে, সামনের দিকে যাই, দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে কে শেয়ার করেছে একটু জানিয়ে দাও, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে, ফ্রেন্ডদেরকে অনেক পরিমাণ মেনশন করতে হবে। ওকে ওকে, দেখছি আমরা তাহলে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কত তারিখে গঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কত তারিখে গঠিত হয় আমরা একটু কমেন্টস খুলে নিব। সবাই বলছে 15 জুলাই, আমাদের মাহি, এরপরে আমাদের ফারজানা প্রীতি, আয়েশা শ্রাবণী, এরপরে আমাদের হচ্ছে সাবিদ, এরপরে ফারজানা আক্তার মিম আক্তার মুন্নি, মেঘকাব্য, রিঙ্কু, এরপরে হচ্ছে আমাদের মাহফুজ, এরপরে হচ্ছে কামরুন নাহার আতিয়া, এরপরে হচ্ছে আমাদের নজরুল, আমাদের হনুফা জান্নাত, অনেকেই কিন্তু আমাদের কমেন্টস করে দিয়েছে। উম্মে কুলসুম, আমাদের আবরাজ সুলতানা, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা দেখি এটা কি হবে, এইটা কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো 5ই জুন, এটা 2024 সালের ঘটনা। 2024 সালে দেখো 5ই জুন হাইকোর্ট কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি গত বছর 5ই জুন থেকে আমরা শুরু করছি। ইম্পর্টেন্ট কিছু ডেট তোমাদের জানিয়ে রাখছি। দেখো 5ই জুন কি হয়েছে, হাইকোর্ট কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। কবে? 5ই জুন। এরপর 1 জুলাই, দেখো 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়। তার মানে তোমরা যারা 19 জুলাই কমেন্টস করেছো বা 15 জুলাই কমেন্টস করেছো, তাদের কিন্তু ঝামেলা হয়ে গেছে। তার মানে আমাদের জানতে হবে কিন্তু, দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 জুলাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। ওকে, এরপরে আমাদের 14ই জুলাই কি হয়েছে, দেখো রাজাকার স্লোগান, ওই যে তুমি কে আমি কে, রাজাকার, এই স্লোগানটা আসছে 14ই জুলাই। এবং এই 14ই জুলাই আমরা কি হয়েছে, দেখো 14ই জুলাই এই স্লোগানের পরে আমাদের 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে যখন আমরা দেখি আন্দোলন হয়, তখন মানে আমাদের সবাই যখন আন্দোলন হয় তখন ছাত্রলীগ সহ আমাদের দেখা যায় সাধারণ শিক্ষার্থীর উপর ব্যাপক পরিমাণে কি আমাদের হামলা চালায়। এটা কবে হয়, এটা হচ্ছে 15ই জুলাই। এরপর 18ই জুলাই দেখো কি হয়, 18ই জুলাই ইন্টারনেট বন্ধ করে, সারা দেশব্যাপী যে ইন্টারনেট সার্ভিস ছিল সেটা কিন্তু বন্ধ করে 18ই জুলাই তারিখে। তারপরে 5ই আগস্ট, যেটা সেই 5ই আগস্ট কি হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু আমরা কম বেশি জানি। ওকে, তার আগের দিন হচ্ছে লং মার্চ টু ঢাকা, ঠিক আছে। আমাদের রাজু ইসলাম বলেছে আমারটা হয়েছে, থ্যাংক ইউ। আমাদের সাদি আক্তার মনসুরা 15ই জুলাই দিয়েছিল, তোমারটা ভুল হয়েছে, 5ই জুন থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ওকে, আমাদের সাথে জিলানি হাসান জয় ভাই যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। ওকে ভাই, আমাদের অনেক ভালো বাংলা পড়ায়, ভাইয়ের কাছ থেকে আমরা বাংলা শিখবো। সামনের দিকে আগাই। তার মানে আমরা দেখি তাহলে এই কোশ্চেনটার উত্তর কি হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কত তারিখে গঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে 1 জুলাই 2024 সালে গঠিত হয়েছে। 1 জুলাই 2024 সালে গঠিত হয়েছে। ভাই একজন বলছে ভাই আজকের ক্লাসের পিডিএফটা দেন। পিডিএফ দিব, ক্লাসটা তো শেষ হতে দিবা। ওকে, পিডিএফ পেতে চাইলে এমডি দিদার হোসেন আইডি থেকে দেখো একটা কমেন্টস করে দিয়েছি। এই ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স সম্পর্কে জানতে চাইলে তুমি অবশ্যই আমাদের মেইন পেজে নক দিতে পারো, অথবা তোমার যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। দেখো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর বিজয়ী দলকে, এইটা তোমরা অনেকেই পারবা।
এইটা তোমরা অনেকেই পারবা, কিন্তু এখান থেকে তোমাদের আনকমন কিছু পড়াবো। দেখো চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হইলো কয়েকদিন আগে, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর বিজয়ী দলকে একটু জানতে চাই, দেখো একটু জানতে চাই, সবাই একটু কমেন্টস করো। চ্যাম্পিয়ন্স ট্রফি দেখো তোমাদের জন্য আজকের এই কোর্সটা বেসিক্যালি ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স থেকে আমাদের সাম্প্রতিকের ক্লাসগুলো নেওয়া, এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশে সবথেকে বেশি সিট আছে কোথায়? ন্যাশনাল ইউনিভার্সিটি। কত? 4 লাখেরও বেশি। কিন্তু অন্যান্য বছরগুলোতে আমরা দেখতাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি হতো, ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে তোমার জিপিএর ভিত্তিতে ভর্তি হতো। কিন্তু দীর্ঘ 11 বছর পর এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয় কি করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। ভর্তি পরীক্ষা দিতে তাতে তো সমস্যা নেই, সমস্যা কোথায়? মানে ভর্তি হতে গেলে সর্বনিম্ন তুমি যদি কোনো সাবজেক্টে পেতে চাও তোমাকে 35 নাম্বার পাইতেই হবে। 35, দুই একটা নাম্বার না, কিন্তু এই 35 নাম্বার পাওয়ার জন্য কিন্তু সবথেকে বড় সমস্যাটা। এখন এই 35 নাম্বার পাবা, ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে তুমি তো জানো না যে কোন বই, তুমি তো জানো না কোত্থেকে কোশ্চেন হবে বা কোন টাইপের কোশ্চেন হয়, কারণ 11 বছর পরে কোশ্চেন হচ্ছে। সো তোমার জন্য একটা বই কেনা কিন্তু ফরজে আইন বা ফরজে কিফায়া হয়ে গেছে, তাই না? সুতরাং চেষ্টা করবা একটা বই কিনে তুমি যদি তোমার প্রস্তুতিটাকে আরো ভালো গুছিয়ে রাখতে পারো, সেটা অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমি একটা বিখ্যাত দার্শনিকের একটা উক্তি দিচ্ছি, সে বলছিল যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। তুমি বই কিনলে অবশ্যই তুমি কিছু না কিছু জানবা। সো তুমি যদি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জয়কলির যে বইটা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকার বই, এই বইটা যদি কিনো তাহলে তুমি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স সম্পূর্ণ কি পেয়ে যাচ্ছ? ফ্রি পেয়ে যাচ্ছ, যেখানে আমাদের 100টিরও বেশি ক্লাস থাকছে। এই পুরো কোর্সটা তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। তার মানে তোমার জন্য কিন্তু দারুণ একটা অপরচুনিটি। এই অপরচুনিটি কিন্তু তোমাকে লুফে নিতেই হবে। ওকে, এটার উত্তর কিন্তু অনেকেই করছে ভারত, তাই না? অনেকেই করছে ভারত হবে। তুমি এটা আমরা সবাই জানি, আমি তো বললাম এটা তুমিও জানো আমিও জানি এটা ভারত হবে। কিন্তু এই সম্পর্কে একটু বিস্তারিত পড়বো, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই না? চ্যাম্পিয়ন্স ট্রফি এটা কত সাল? এটা 2025। হ্যাঁ, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে কোথায়? এটা হয়েছে হচ্ছে আমাদের পাকিস্তান প্লাস হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরাটস, ঠিক আছে? ইউনাইটেড আরব আমিরাটস তার মানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই যদি বলি, সেই সব দেশ মিলে আমাদের কি হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাই না? এখন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের শুরু হয়েছে কবে? এটা শুরু হয়েছে ফেব্রুয়ারি 19 তারিখ। 19 ফেব্রুয়ারি থেকে কত তারিখ? গতকাল শেষ হয়েছে, তাই না? তার মানে এটা হচ্ছে 9 মার্চ। 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত এটা চলছে। এটা আমাদের হচ্ছে এখানে বিজয়ী দল হচ্ছে ইন্ডিয়া, বিজয়ী দল ইন্ডিয়া, এবং রানার্স আপ হয়েছে আমাদের নিউজিল্যান্ড, তাই না? নিউজিল্যান্ডের মানে খুবই কপাল খারাপ, ওরা হচ্ছে সেমিফাইনাল অথবা ফাইনালে গিয়ে শুধু ম্যাচগুলো হারেই, কোনো ট্রফি ওরা নিতে পারে না। এটা মানে অনেক বেশি কষ্টের একটা জায়গা সকলেরই জন্য, মানে সবাই আসলে ওদেরকে নিয়ে কষ্ট পায়, কারণ হচ্ছে সবসময় দেখা যায় যে ওরা ফাইনালে গিয়েই হারে। সো আমরা দেখতে পেলাম যে চ্যাম্পিয়ন হয় আমাদের ইন্ডিয়া এবং হচ্ছে আমাদের নিউজিল্যান্ড, এবং আমাদের রানার্স আপ হয়েছে আমাদের নিউজিল্যান্ড। পাশাপাশি হচ্ছে আমাদের ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে আমাদের রাচিন রবীন্দ্র, তাই না? ঠিক আছে, রাচিন রবীন্দ্র। এবং আমরা দেখি মোস্ট রানও তার, এবং হচ্ছে আমাদের সেই ফাইনাল ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ কি হয়? ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আমাদের রোহিত শর্মা, তাই না? তোমরা কম বেশি দেখেছো এটা। এবং এইটা কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমরা জানো সবসময় স্পোর্টস থেকে কোশ্চেন হয়, স্পেশালি ন্যাশনাল ইউনিভার্সিটি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপর আমাদের গুচ্ছ দেখি, সব জায়গায় আমাদের দেখি আমরা মানে স্পোর্টস থেকে সবসময় কোশ্চেন হতে দেখি। সো এটা কিন্তু আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাহলে দেখি আমরা পরবর্তীতে কি আছে আমাদের। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর বিজয়ী দল হচ্ছে ভারত। একজন বলছে ভাই বই তো আমি কিনেছি কিন্তু কোর্সে অ্যাড হবো কিভাবে? দেখো আমি এমডি দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছি, হ্যালো এভরিওয়ান লিখে। তুমি যদি আইডিতে নক দাও তাহলে তুমি পুরো কোর্সে যুক্ত হতে পারবা, তুমি পুরো ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে, এবং তোমার যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু তুমি আমাকে করতে পারো। ওকে, পরবর্তীতে 5 নম্বর কোশ্চেনের উত্তর দাও। ওকে, আমাদের একজন বলছে ভাইয়া পাঞ্জাবিতে খুবই সুন্দর লাগছে, তাই নাকি? এরপর থেকে তাহলে পাঞ্জাবি পরে আসবো, তাই না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যে পরিমাণে পাম দিচ্ছ তাতে মনে হচ্ছে ক্লাস 2.5 ঘন্টা দিব নাকি, বুঝতে পারতেছি না। ওকে, দেখি আমরা 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের ইউনূস স্যার কোন উপদেষ্টা ছিলেন? এইটা একটু কমেন্টস করো।
আমাদের তত্ত্বাবধায়ক সরকার, আমরা সরকার পদ্ধতি দুই ধরনের দেখেছি বাংলাদেশে, তত্ত্বাবধায়ক সরকার আর একটা দেখছি, আরটা কি তত্ত্বাবধায়ক, আরটা দেখছি হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন, দুটো কিন্তু একটু আলাদা তাই না, অন্তর্বর্তীকালীন। দেখো এই তত্ত্বাবধায়ক সরকার আসতে হচ্ছে 3 মাসের জন্য, 3 মাসের জন্য এটা নির্বাচন দিয়ে এটা চলে যাবে তাই না, এটা হচ্ছে এদের কাজ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে কি, একটা দেশে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার যখন কোনো রেভলিউশনের মাধ্যমে ওই সরকারের পতন হয়, একটা সরকারের পতন হয়ে গেলে ওই সময় আমরা দেখতে পাই, ওই সময় একটা সরকার যখন পতন, ওই সময় ওই দেশটাকে কন্ট্রোল করার জন্য, ওই দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা দেশ থেকে একটা সরকার হয়, অস্থায়ী একটা সরকার, তার নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এরাও দেশের পরবর্তী নির্বাচন পর্যন্ত এরা দেশের সংস্কার করে থাকে। যেরকম তোমরা একটা দেশের, বাংলাদেশের পাশাপাশি একটা দেশে কিছুদিন আগে একটা রেভলিউশন হয়েছে, তোমরা জানো, সেই দেশটার নাম সিরিয়াতেও কিন্তু আমরা দেখছি বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। তার মানে সিরিয়াও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, সিরিয়াতেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। ওকে, ঠিক আছে। আমাদের 5-এ খ বলেছে যখন একজন, তার মানে সবাই খই বলবে, স্বাভাবিক। আমরা দেখার চেষ্টা করি। আমাদের কামরুন নাহার আতিয়া বলছে সবগুলো, এটা সবগুলো হবে কিনা আমরা দেখার চেষ্টা করি। সবগুলো বলছে একজন। আমাদের আয়েশা শ্রাবণী সবগুলো বলছে। ওকে, আমাদের ফারজান আক্তার মিম, উম্মে কুলসুম। ওকে, আমাদের বইয়ের দাম কত ভাই? বইয়ের দাম হচ্ছে 500 টাকা। তুমি আমাদের এই বইটা এখন বাজারে দেখবা অনেক সময় আমাদের বইটার অনেক বেশি চাহিদা, যার জন্য বাজারে অনেক সময় দেখা যাচ্ছে এটা মার্কেট আউট হয়ে থাকে। আমরা প্রচুর পরিমাণ সাপ্লাই দেওয়ার পরে এটা হয়। তো তুমি যদি বাজারে বইটা না পাও, তুমি যদি অনলাইন অর্ডার করতে চাও, তাও তুমি আমার এখানে আমার আইডিতে নক দিতে পারো। দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছে, হ্যালো এভরিওয়ান লিখে। তুমি আইডিতে নক দিলে বিস্তারিত যে কোনো ধরনের কোশ্চেন তুমি করতে পারো, এবং আজকের এই পুরো ক্লাসের পিডিএফ পেতে চাইলেও তুমি এমডি দিদার হোসেন আইডি থেকে দেখো একটা কমেন্টস করে দিয়েছে, হ্যালো এভরিওয়ান লিখে, তুমি এখানে নক দিতে পারো। ওকে, ঠিক আছে, সামনের দিকে যাই। আমাদের ইউনূস স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার না, তিনি তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিলেন 1996 সালের, সেই 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারে তিনি কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা ছিলেন। তার মানে তিনি 3টা বিষয় উপদেষ্টা ছিলেন। তার মানে উত্তর হবে কি? উত্তর এই 3টাই সঠিক, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক হচ্ছে এই সবগুলো। অ্যাকচুয়ালি উত্তর সবগুলো কোনটা সঠিক? এই সবগুলো। ভাই বই কিনছি কিভাবে অ্যাড হবো? ঠিক আছে, ওকে ভাই বই কিনছি কিভাবে অ্যাড হবো, তুমি আমাকে আইডিতে নক দাও, বিস্তারিত তোমাকে সেখানে জানিয়ে দিব। ওকে, ঠিক আছে, সামনের দিকে আগাই, সামনের দিকে যাই। দেখো 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারে তাহলে কোন বিষয়ক উপদেষ্টা ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তিনি ছিলেন হচ্ছে সবগুলো বিষয়ক, এখানকার সবগুলো বিষয়ক উপদেষ্টা। আশা করি বুঝছো। ওকে, ঠিক আছে ভাই বই কিনছি কিভাবে ফ্রি ক্লাস পাবো। ওকে, সিরিয়ার নতুন প্রেসিডেন্টের নাম, ও এই যে আসছে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট, সে কিন্তু আবার ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হয়েছে, তাই না? এই নতুন সিরিয়ার যে নতুন প্রেসিডেন্ট, তার নাম কি একটু জানতে চাই। ঠিক আছে, ওকে ভাই মেসেঞ্জারে নক দিলে একটু ডিসকাউন্ট করে দিবেন, কেউ দেখবে না সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তুমি মেসেঞ্জারে নক দিয়ে ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো, কেমন? ওকে, আমাদের সিরিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি এটা একটু জানতে চাই। দেখো এই কিছুদিন আগে সিরিয়া থেকে যে প্রেসিডেন্টটা চলে গেছে বা যার পতন হয়েছে, তার নাম হচ্ছে বাশার আল আসাদ। হ্যাঁ, বাশার আল আসাদ, তিনি কিন্তু এই দেশ থেকে তাকে কিন্তু হটানো হয়েছে, তাই না? এর পরবর্তীতে আমরা দেখি হাফিজ আল আসাদকে। হাফিজ আল আসাদ হচ্ছে এই বাশার আল আসাদের পিতা ছিলেন। এবং এই বাংলাদেশে যেরকম আমাদের আওয়ামী লীগ পরিবার একটা সময় ক্ষমতা ছিলেন না, তো আওয়ামী লীগ পরিবার যে ক্ষমতায় ছিলেন ধারাবাহিকতা ছিল, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে ছিলেন এই আসাদ পরিবার, তাই না? আসাদ পরিবার ক্ষমতায় ছিলেন এবং তারা একটা লং টাইম তারা কিন্তু শাসন করেছেন। পরবর্তীতে এই আসাদ ফ্যামিলির যখন পতন হয়, তখন কে আসে? কিবরি আল হাসায় নাকি হচ্ছে আহমেদ আল সারা, এইটা একটু জানতে চাই। দেখো আমি কিন্তু অনেকটাও সহজ করে দিয়েছি, এটার উত্তরটা কিন্তু অনেকটাই সহজ করে দিয়েছি। কে কি উত্তর দিচ্ছে একটু দেখতে চাই। জেরিন তাসনিম, আমাদের মুন্নি, প্রীতি, এরপর হচ্ছে রাকিবুল, এরপর হচ্ছে আমাদের রাশবু জান্নাত, এরপর হচ্ছে আমাদের সাবিত নাইম, বাশার আল আসাদ। এই বাশার আল আসাদ তো হবে না নাইম। ওকে, এরপর আমাদের লুবনা, তারপর আমরা দেখতে পাচ্ছি ফারিহাত, আর তারপরে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণা খাতুন। ওকে, অনেকেই কিন্তু উত্তর করেছে ভাই। একজন বলছে আরিফা রহমান বলছে বই কিনছি কিন্তু ফ্রি ক্লাস পাই না। ফ্রি ক্লাস পাবা না কেন? আমাদের মেইন গ্রুপে কিন্তু ক্লাস হচ্ছে। ওকে, আমাদের সেই প্রাইভেট গ্রুপে কিন্তু ক্লাস হচ্ছে। তুমি যদি সেই আইডিতে অ্যাড না হয়ে থাকো অথবা আজকের পুরো ক্লাসের পিডিএফ পেতে চাইলে, দেখো আমি এমডি দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছি, হ্যালো এভরিওয়ান লিখে, তুমি এখানে নক দিলে পুরো ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এবং তোমার যদি ওই কোর্সে ভর্তি হতে চাও, কোর্সে ভর্তি হতে পারবা। প্লাস আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু একটা কোর্স রানিং আছে, তার নাম ফ্যান্টাস্টিক 4 কোর্স। ফ্যান্টাস্টিক 4 কোর্স, এটার উত্তর করতে থাকো, আমি একটু দেখি। এটা ফ্যান্টাস্টিক 4 কোর্স। হ্যাঁ, এই ফ্যান্টাস্টিক 4 কোর্সে আমাদের বেসিক্যালি এখন দেখানো হবে রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের চিটাগাং ইউনিভার্সিটি ডি ইউনিট, প্লাস হচ্ছে আমাদের জিএসটি। আমরা আমাদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করবো। ওকে, তো এই এতগুলো বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুমি যদি একটা কোর্সে বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু তোমাদের এই আমাদের ফ্যান্টাস্টিক 4 কোর্সে ভর্তি হতে হবে। কিভাবে ভর্তি হবে? এমডি দিদার হোসেন আইডি থেকে দেখো একটা কমেন্টস করে দিয়েছে এলবিএন লিখে, তুমি আইডিতে নক দিলে পুরো ক্লাস তুমি হচ্ছে এই কোর্সে ভর্তি হতে পারবা এবং বিস্তারিত একটা বিশেষ ডিসকাউন্ট করে দিয়ে তোমাকে ভর্তি করানো হবে ইনশাআল্লাহ। ওকে, সামনের দিকে যাই। তাহলে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি? সিরিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি এইটা একটু দেখবো। ওকে ভাইয়া, পিডিএফ কেমনে পাবো? এই আমার আইডিতে নক দাও, এখানে দেখো এই নক দিলেই তুমি বিস্তারিত পেয়ে যাবে। ওকে, সামনের দিকে যাই। দেখো আমাদের সিরিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি? এই ব্যক্তিটা হচ্ছে প্রেসিডেন্ট। ওকে ঠিক আছে। আচ্ছা সবাই চলে আসো। আমাদের সাদিয়া আক্তার মনসুরা বলছে সবাই ক্লাসে চলে আসো, খুব ভালো একটা সাধারণ জ্ঞানের ক্লাস চলছে, ইনশাআল্লাহ খুব ভালো ক্লাসই আমরা নিয়ে থাকি। ওকে, সামনের দিকে যাই। ওকে, আহমেদ আল সারা, তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ডি, আহমেদ আল সারা। তোমাদের কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সম্পর্কে কম বেশি ধারণা রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন হয়ে থাকে। ওকে ঠিক আছে, সামনের দিকে যাই। আমাদের তাহলে 6 নম্বরটা শেষ। নেক্সট 7 নম্বর কোশ্চেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারটি কবে পায়? প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারটি কবে পায়? এইটা তোমরা আসলে একটু বুঝতে সমস্যা। তোমরা একটা কাজ করতে পারো, এইটার উত্তর তো দিবাই, পাশাপাশি তিনি নোবেল পুরস্কার কবে পেয়েছে সেইটার উত্তরটা আমি জানতে চাই। নোবেল পুরস্কার কবে পেয়েছে এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, তাই না? এই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কবে পেয়েছে এইটাও একটু জানবো। তোমরা একটু উত্তর করো। ওকে, কোন কোর্সের কথা বলতেছেন বুঝলাম না। আমাদের সামি আক্তার এশা, দেখো আমাদের কোর্স চলতেছে এখন বেসিক্যালি আমি যেই কোর্সে আছি সেই রিলেটেড কোর্স চলতেছে দুইটা। একটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স, যেখানে 100-এরও বেশি ক্লাস থাকতেছে, প্লাস হচ্ছে আমাদের সেখানে দক্ষ মেন্টরদের দিয়ে ক্লাস হচ্ছে, প্রত্যেকটা গ্রুপের জন্য ক্লাস হচ্ছে, সেই একটা কোর্স। আর একটা কোর্স চলতেছে ফ্যান্টাস্টিক 4 কোর্স, তাই না? এই ফ্যান্টাস্টিক 4 কোর্স, এখন একটু বলি, এই যে তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবা তোমাদের জন্য তো একটা বই কিনতেই হবে। একটা বই তো তোমাদের কিনতে হবে। কেন বই কিনবা? কারণ 11 বছর পরে ভাই পরীক্ষা হচ্ছে, তুমি তো জানোই না কোন টপিক থেকে কোশ্চেন হবে। সো তোমার জন্য কিন্তু একটা বই কেনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সো তুমি যদি একটা বই কিনো, তাহলে তুমি যদি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা বইটি কিনো জয়কলির, তাহলে তোমার জন্য কি থাকছে? তোমার জন্য এই ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্সটা পুরোপুরি ফ্রি, তোমার জন্য ফ্রি। আর কেউ যদি বই না কিনতে চাও, আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, তার জন্য 600 টাকা কোর্স ফি দিয়ে কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে হবে। তার মানে তুমি যদি একটা বই কিনো, বইও পাচ্ছ, কোর্সও পাচ্ছ, তার মানে আমরা কিন্তু তোমাদেরকে একটু নতুন ধারায় কিছু দেওয়ার চেষ্টা করতেছি, তাই না? ওকে, এরপরে আমাদের আরেকটা আছে কি? আরেকটা হচ্ছে আমাদের এই ফ্যান্টাস্টিক 4 কোর্স। এটা বেসিক্যালি একটা পেইড কোর্স। এই পেইড কোর্সে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, তোমরা জানো কয়েকদিন আগে চিটাগং ইউনিভার্সিটি বিউনিটের পরীক্ষা হলো না? এই বিউনিটের যা আমরা সাজেশন দিছিলাম তা থেকে 80-90% কমন পড়ছে। তার মানে কিন্তু এই আমাদের ফ্যান্টাস্টিক 4 কোর্সটা কিন্তু অনেক বেশি তোমার জন্য ইফেক্টিভ হবে, স্পেশালি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমার জন্য নির্দ্বিধায় এটা একটা বেস্ট কোর্স হবে ইনশাআল্লাহ। সো তোমার জন্য, তুমি যদি এই কোর্সে ভর্তি হতে চাও, অথবা আমাদের যদি বই কিনে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্সে ফ্রি কোর্সে ভর্তি হতে চাও, তাহলে দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে আমি একটা কমেন্টস করে দিয়েছি হ্যালো এভরিওয়ান লিখে। তুমি কিন্তু এই আইডিতে নক দিলে, এই আইডিতে এসএমএস দিলে তুমি বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে পারবা, আজকে ক্লাসের পিডিএফ জানতে পারবা, এই ফ্যান্টাস্টিক 4 কোর্সে ভর্তি হতে পারবা, অথবা তোমার যে কোনো ধরনের কোশ্চেন চাইলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, এত বিজ্ঞাপন কেন? বিজ্ঞাপনের পালা শেষ, একজন জিজ্ঞাসা করলো তাই বললাম। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেখো কয়েকটা পুরস্কার পেয়েছে, তার মধ্যে দেখি পুরস্কারগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো পুরস্কার, ফার্স্ট অফ অল নোবেল পায়, শান্তিতে নোবেল পায় কবে? নোবেল পুরস্কার পাইছে হচ্ছে আমাদের 2006 সালে। 2006 সালে কি পায়? 2006 সালে হচ্ছে নোবেল পুরস্কার পায়, শান্তিতে নোবেল পুরস্কার পায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 2006 সালে। পরবর্তীতে দেখি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র, এটা পায় 2009 সালে। 2009 সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, প্লাস এই যে একটা পুরস্কার যেটা তোমরা অনেকেই দেখেছো, এই পুরস্কারটার ছবি, অনেকেই ভাবে এটা কি আমাদের নোবেল পুরস্কার কিনা? না, এটা আসলে নোবেল পুরস্কার না। এটা কি? এটা হচ্ছে কংগ্রেশনাল গোল্ড মেডেল। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পায় 2010 সালে। তার মানে এটা 2010, এটা হচ্ছে 2009 এবং এটা 2006, তাই না? এই 4টা পুরস্কার পায়। 4টা পুরস্কার আমরা দেখতে পাচ্ছি, 4টা পুরস্কার। এখন এই 3টা পুরস্কার সম্পর্কে একটু বলি। পৃথিবীতে যতগুলা পুরস্কার আছে সবথেকে বেশি মর্যাদাবান পুরস্কার হচ্ছে এই 3টা, আমাদের নোবেল, আমাদের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, আর হচ্ছে কংগ্রেশনাল গোল্ড মেডেল, তাই না? পৃথিবীতে যত পুরস্কার আছে সবথেকে বেশি প্রেস্টিজিয়াস পুরস্কার হচ্ছে এই 3টা। এই 3টা পুরস্কারই পেয়েছে পৃথিবীতে এমন মানুষ আছে
8 জন। কয়জন? 8 জন। মানে এই 8 জন, পৃথিবীতে এমন মানুষ আছে 8 জন যারা এই 3টা পুরস্কারের 3টাই পাইছে। সেই 8 জনের মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু একজন। তার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে পরিমাণে পাবলিসিটি, তাই দ্বারা আমরা বুঝতে পারি। ওকে ওকে ভাইয়া, ওকে সামনের দিকে যাই, সামনের দিকে যাব। তার মানে আমরা পুরস্কারগুলো দেখতে পেলাম। পুরস্কার হচ্ছে বেসিক্যালি, তার মানে এই 3টা পুরস্কারটা আমরা দেখতে পাচ্ছি। এই 3টা পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি এবং তার হচ্ছে গ্রামীণ ব্যাংক, দুটো একসাথে পেয়েছিলেন নোবেল পুরস্কার 2006 সালে। তার মানে এটার উত্তর কি হবে? প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কত সাল? প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম হচ্ছে 2009 সাল। 2009 সাল। ওকে, পরবর্তীতে আমাদের 8 নম্বর কোশ্চেনের উত্তরটা একটু জানতে চাই। বাংলাদেশের কোন জেলায় সুন্দরবনের সর্বাধিক অংশ আছে? তার মানে সুন্দরবনের কথা যদি বলি, দেখো এই যে ধরো এটা হচ্ছে ধরো বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া, তাই না? এটা ইন্ডিয়া। বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা দেশের মধ্যে কিন্তু সুন্দরবনের অংশ আছে। বাংলাদেশে আছে কিছু অংশ, সুন্দরবনে বাংলাদেশের কিছু অংশ আছে, এরপর হচ্ছে ভারতে কিছু অংশ আছে, তাই না? তো এই বাংলাদেশে যে অংশটা আছে সুন্দরবনের, বাংলাদেশে কিন্তু বেশি আছে, তাই না? 60%-এর বেশি আছে বাংলাদেশে, ভারতে আছে আমাদের 40%-এর কম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সুন্দরবন আছে বেসিক্যালি 5টা জেলায়। 5টা জেলায় কিন্তু বাংলাদেশের সুন্দরবন আছে। কোন জেলায় আমাদের সব থেকে বেশি আছে সুন্দরবনের অংশ? এটা একটু জানতে চাই। ওকে এটা একটু জানতে চাই। আচ্ছা ওকে ভাইয়া, আমার নাম সামিয়া না সাইমা হবে? ঠিক আছে সাইমা, তোমার নাম এখন থেকে সাইমাই নেওয়া হবে। ওকে, সামনের দিকে যাই। ওকে, একজন বলছে ফি কত? তুমি মেসেজ দিলে বিস্তারিত তুমি ফি সম্পর্কে জানতে পারবে। আমাদের প্রেসিডেন্ট, আমাদের ওকে ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমরা এটার উত্তর করতে থাকো, এইটা তোমরা একটু উত্তর করতে থাকো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এটার ভুল উত্তর করবে, আমরা জানি। এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা আমি সবসময় যেটা বলি, সেটা হচ্ছে তোমরা যারা উচ্চশিক্ষা নিতে চাও, তোমাদের জন্য এখন বাংলাদেশ সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু 11 বছর তোমার ভর্তি পরীক্ষা হচ্ছে, তুমি জানো না কোত্থেকে কোশ্চেন হবে, স্বাভাবিক। এই সিলেবাসটা সম্পর্কে তুমি জানো না, কোত্থেকে কোশ্চেন হবে তা জানো না, কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হবে তাও জানো না। সাপোজ আমাকে অনেকে মেসেজ দেয় যে ভাই আমার তো কৃষি শিক্ষা আছে, কৃষি শিক্ষা কি পরীক্ষা হবে? কৃষি শিক্ষা ভাই, তো কৃষি শিক্ষা সাবজেক্টে তো পরীক্ষা হবে না। অনেকে বলছে ভাই আমার তো গার্হস্থ্য বিজ্ঞান আছে, আমার কি গার্হস্থ্য বিজ্ঞানের কোশ্চেন হবে? না, তোমার গার্হস্থ্য বিজ্ঞানের পরীক্ষা হবে না। তার মানে তোমার যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টে তো ভাই পরীক্ষা হবে না। পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টে, এইটাই তো তুমি জানো না। এই জন্য তোমাকে কি করতে হবে? এই জন্য হইলেও তোমাকে একটা বই কিনে তোমাকে দেখতে হবে কোন কোন সাবজেক্টে তোমার পরীক্ষা হবে। এখন তোমার যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলোতে তোমাকে একটু পড়তে হবে ভাই। তুমি ইন্টারমিডিয়েটে যা পড়ছো সব তো আর আসবে না। এর মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি বেছে বেছে পড়তে চাইলে তোমার একটা বই তো কিনা, একটা ফরজে আইন, মানে তোমার অবশ্যই কিনতে হবে এটা। এখন তুমি যদি একটা বই কিনো, তুমি যদি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা বইটা কিনো, তাহলে আমাদের এই ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স পুরোপুরি তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। ওকে, সামনের দিকে যাই আমরা। ওকে সামনের দিকে আমরা দেখি আমাদের যেই আমাদের সুন্দরবন, দেখি সুন্দরবন সম্পর্কে একটু জানি। এই সুন্দরবন হচ্ছে বাংলাদেশের কয়টা জেলায় আছে? সুন্দরবন বাংলাদেশের 5টি জেলায় আছে। 5টি জেলা কি কি আমরা একটা সূত্রের মাধ্যমে যদি শিখি, সেটা হচ্ছে সূত্রটা কি? সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, তাই না? খুব পটু। ওকে, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। এর মাধ্যমে আমরা দেখবো বাংলাদেশে যে 5টি জেলার মধ্যে সুন্দরবন আছে, সেই 5টি জেলা একটু দেখবো। সুন্দরবনে তো আমরা বুঝলাম এটা সুন্দরবন। বাঘে হচ্ছে বাঘের হাট, দুঃখিত, বাগের হাট, তাই না? বাগের হাট। এরপর সাঁতারে হচ্ছে সাতক্ষীরা, তাই না? সাতক্ষীরা। ওকে, এরপর খুতে হচ্ছে খুলনা, খুতে খুলনা। বতে কি একটু জানতে চাই, বতে কোন জেলা? একটু কমেন্টস করো, বতে কোন জেলা? ওকে, বতে কোন জেলা? এবং পটুতে হচ্ছে পটুয়াখালী, বতে কোনটা একটু কমেন্টস করো। কমেন্টসগুলো আমি একটু নিব এখন। বতে কোনটা একটু কমেন্টস করো, কমেন্টসগুলো আমরা নিব, ঠিক আছে? ওকে আচ্ছা, এরপর আমাদের 8 নম্বর তাহলে দেখি। এর মধ্যে যতগুলা জেলা আছে সব থেকে বেশি সুন্দরবনের অংশ আছে আমাদের এই বাগেরহাটে। কোন জেলায়? বাগেরহাটে সব থেকে বেশি। তার মানে এটা উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে বাগেরহাট। তোমরা যারা খুলনা দিয়েছো উত্তর ভুল দিয়েছো। বতে বলছে একজনে বগুড়া, একজন বলছে বান্দরবান। এগুলা কি? বান্দরবান বগুড়া আমাদের এখানে আসবে কেমনে? এই বান্দরবান বগুড়া, এই যে দেখি, এই দেখো এটা হচ্ছে নিচের দিকে না, বাংলাদেশের নিচের দিকে আমাদের এই সুন্দরবন। আমরা যদি বগুড়া দেখি, বগুড়া তো উপরের দিকে। আমাদের চট্টগ্রামের এই দিকে হচ্ছে আমাদের কি? বান্দরবান। আমাদের বান্দরবান বগুড়া তো আসবে না।
বান্দরবান বগুড়া আসবে না। বতে কোনটা? বতে কোনটা? ওকে, বতে কোনটা আমরা একটু দেখতে চাই। ভুল উত্তর করবা না। বতে কোনটা? ওকে, বতে কোনটা? বতে কোনটা? এই যে বতে, অনেকে বরিশাল লিখেছো। বতে বরিশাল। এই বরিশাল না মনু, বতে কি বরিশাল হবে? বতে কি বরিশাল হবে রে? বতে বরগুনা হবে না, বান্দরবান হবে না, বরিশাল হবে না। দুঃখিত, বতে বরিশাল হবে না, বগুড়া হবে না, বান্দরবান হবে না, বতে হবে বরগুনা। বতে হবে কি? বরগুনা। বরগুনা। তোমরা এই 9 নম্বর কোশ্চেনটার উত্তর করো। 9 নম্বর কোশ্চেনটার উত্তর করো। এই বরিশাল যারা লিখেছো, বরিশাল যারা লিখেছো তারা কিন্তু ভুল উত্তর করেছো। বরিশাল হবে না, বতে হবে বরগুনা। বতে হবে কোনটা? বরগুনা। এটা যেন মাথায় থাকে তোমাদের। 9 নম্বর কোশ্চেনটা একটু উত্তর দেখতে চাই। ইউনেস্কো কর্তৃক বিশ্ব স্মৃতি ওয়ার্ল্ড আমাদের মেমোরি যেগুলো আছে, সেই সম্প্রতি কোনটি বাংলাদেশের কোনটি অন্তর্ভুক্ত হয়েছে একটু জানতে চাই। দেখো, সম্প্রতি বাংলাদেশের কোনটা অন্তর্ভুক্ত হয়েছে সেটা আমরা একটু জানতে চাই। ওকে ওকে, সেটা একটু জানতে চাই। সম্প্রতি কোনটা অন্তর্ভুক্ত হয়েছে, সম্প্রতি কোনটা অন্তর্ভুক্ত হয়েছে সেটা একটু জানতে চাই তোমাদের কাছে। একটু উত্তর করো। আমরা দেখি আমাদের মনসুরা তাসনিম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের 9 নম্বরের অনেকেই বলছো ক, তাই না? ক যেটা, খ যেটা, এই দুটো নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের ইউনেস্কো কর্তৃক বাংলাদেশে ওয়ার্ল্ড দুঃখিত, বাংলাদেশে দেখি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি স্থান, এগুলো হচ্ছে বিমূর্ত। আমাদের যে বিমূর্ত যে স্থান আছে সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমাদের বিভিন্ন স্থান, এই স্থান আছে 3টা। এই স্থান আছে কয়টা? 3টার মধ্যে একটা আছে 60 গম্বুজ মসজিদ, আর একটা আছে আমাদের হচ্ছে পাহাড়পুর যেটা পাহাড়পুর বা সোমপুর মহাবিহার, যেটা সেই পাহাড়পুর বা সোমপুর মহাবিহার যেটা আমাদের কোথায় অবস্থিত? পাহাড়পুর বা সোমপুর মহাবিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। সেইটা 60 গম্বুজ মসজিদ, সেটা আমাদের বাগেরহাটে অবস্থিত, তাই না? তো এই দুইটা স্বীকৃতি পাইছে 1985 সালে। 1985 সালে আমাদের 60 গম্বুজ মসজিদ প্লাস হচ্ছে পাহাড়পুর। এই সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পাই হচ্ছে কত সাল? 1997 সাল। 1997। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই তিনটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তার মানে সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা হবে না। এরপর আমাদের বিশ্ব স্মৃতির কথা যদি বলি, আমাদের বিমূর্ত সংস্কৃতির কথা যদি বলি, তাহলে আমাদের রিক্সা আছে একটা, তাই না? ঢাকার রিক্সা এবং রিক্সা চিত্র, এটা কিন্তু স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি আমরা যদি স্মৃতির কথা বলি, মেমোরির কথা যদি বলি বাংলাদেশ, তাহলে মেমোরি হবে হচ্ছে আমাদের এই সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন, যেটা কোথায়? যেটা কার? যেটা হচ্ছে আমাদের বেগম রোকেয়ার। যেটা কার? যেটা হচ্ছে আমাদের বেগম রোকেয়ার। এক একজনে বলেছে ডি নাম্বার, ঘ নাম্বার 100%। এই ঘ নাম্বার 100% ভুল হয়েছে। ঘ নাম্বার তোমার 100% ভুল হয়েছে, তাই না? ঘ নাম্বার 100% ভুল হয়েছে। এইটা স্বীকৃতি পায়, দেখছো, ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এটা হচ্ছে ওকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখলাম? আমরা হচ্ছে ওকে আমাদের এই যে অনেকে বলছে ঢাকার রিক্সা চিত্র, এটা বিমূর্ত, এটা হচ্ছে বিমূর্ত সংস্কৃতি। কিন্তু আমাদের বিশ্ব স্মৃতিতে পেয়েছে হচ্ছে আমাদের সুলতানের স্বপ্ন, এবং ঢাকার রিক্সা এবং রিক্সা চিত্র এটা হচ্ছে বিমূর্ত সংস্কৃতি। ওকে, একজন বলছে, জান্নাত ইসলাম বলছে 9 নম্বরটা আমার হয়েছে ভাই। ন্যাশনাল ইউনিভার্সিটি শুধু বাংলাদেশের জিকে কোশ্চেন আসবে না, শুধু বাংলাদেশের জিকে কোশ্চেন না, ইন্টারন্যাশনাল জিকে কোশ্চেন আসবে। কোন জায়গা থেকে আসবে? ধরো, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো যখন পৌরনীতির ক্লাস নিব, তখন দেখবো আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিভাবে চলে আসতেছে। তার মানে এই সুলতানাস ড্রিম হবে এটা উত্তর। ওকে, পরবর্তীতে 8 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। 8ই ফেব্রুয়ারি 2025, খুবই গুরুত্ব। সম্প্রতি দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে? একটা অপারেশন শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই অপারেশনটার নাম কি? একজন বলছে ভাই পুরো ক্লাসে আমরা পিডিএফ কিভাবে পাবো? দেখো, পুরো ক্লাসের পিডিএফ পেতে চাইলে দেখো, দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছি, হ্যালো এভরিওয়ান লিখে। তুমি যদি আইডিতে নক দাও তাহলে পুরো ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এবং এই ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স যেটা আছে, এই কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। কিভাবে ভর্তি হবা? ভর্তি হওয়ার জন্য তোমাকে জাস্ট আমাদের এই আইডিতে নক দিতে হবে, পিডিএফ পেয়ে যাবা, তোমার যে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ পেয়ে যাবা, এবং আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্সে ভর্তি হতে পারবা। কিভাবে? তুমি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা যে বইটি আমাদের আছে, এই বইটি কিনলেই তুমি একটা কোর্স ফ্রি পেয়ে যাচ্ছ, যে কোর্সে 100-এরও বেশি ক্লাস থাকছে। এবং
এবং আরেকটা জিনিস আমরা তোমাকে বলবো, সেটা হচ্ছে আমাদের একটা কোর্স আছে, তার নাম ফ্যান্টাস্টিক 4 কোর্স। তোমাদের যারা রাজশাহী ইউনিভার্সিটি স্বপ্ন আছে, গুচ্ছ স্বপ্ন আছে, এই যাদের রাজশাহী এবং গুচ্ছ, স্পেশালি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ কি জানো? তোমাদের তো প্রস্তুতি নিচ্ছই, যেহেতু তোমরা পড়াশোনা করতেছই, সুতরাং কেন শুধু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বা? জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেকটা সেম হয়ে থাকে, একই প্যাটার্নের, জাস্ট একটু ডিপ থেকে। তার মানে তুমি যদি এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও, তাহলে তুমি গুচ্ছের জন্য পড়তে পারো, গুচ্ছের একটা সিট তোমার হতে পারে। একটু ভালোভাবে প্রিপারেশন নিলেই তোমার জন্য এটা তেমন কোনো ব্যাপার না। ওকে, সো এই গুচ্ছের জন্য তুমি কি করতে পারো? আমাদের যে ফ্যান্টাস্টিক 4 কোর্স আছে, সেই কোর্সে কিন্তু তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এই কোর্সটা এখন খুবই সীমিত মূল্যে দিচ্ছি, সুতরাং তোমার জন্য সর্বোচ্চ প্রস্তুতির জায়গা হতে পারে আমাদের এই ফ্যান্টাস্টিক 4 কোর্সের মাধ্যমে। কিভাবে ভর্তি হবা? দেখো, এমডি দিদার হোসেন আইডি থেকে আমি হ্যালো এভরিওয়ান লিখে একটা দেখো হ্যালো এভরিওয়ান লিখে একটা আমি কমেন্টস করে দিয়েছি, আইডিতে তুমি লগ দিলে বিস্তারিত পেয়ে যাবে। ওকে, এখন আসি আমাদের 8ই ফেব্রুয়ারি 2025 দেশের সশস্ত্র বাহিনী। এখন দেখো, দেশের মধ্যে আমাদের বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, তাই না? দেশের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। সো এই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা বাংলাদেশ সরকার কি করেছে? একটা অপারেশন পরিচালনা করার শুরু করেছে। সেটা কত তারিখ থেকে? 8ই ফেব্রুয়ারি থেকে আমাদের একটা অপারেশন, যে বাংলাদেশে এখন আর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন শৃঙ্খলা যে পরিবেশ, সেগুলো আর কি হবে না, অবনতি হবে না। এই যে বাংলাদেশ একটা আমাদের কি করেছে, একটা হচ্ছে নতুন অপারেশন শুরু করেছে। এই অপারেশনটার নাম কি? ওকে, এই অপারেশনটার নাম কি? এই অপারেশনটার নামটা আমরা এক্ষুনি দেখবো। অনেকেই কিন্তু কমেন্টস করেছো, কমেন্টসগুলো আমি যদি একটু নেই, দেখো, জান্নাত ইসলাম, হনুফা জান্নাত, সাজ্জাদুর রহমান, ওকে, এরপর অনিক দাস, এরপর হচ্ছে কামরুল, এরপর মিম মুন্নি, মেকাব্বো, আফরিন খান, সবাই কিন্তু সঠিক উত্তর করেছো। ডেভিল হান্ট বলছে একজন 100%। দেখার চেষ্টা করি ডেভিল হান্ট হবে কিনা আমাদের। রিশাদও যুক্ত হয়ে গেছে আমাদের। একজন কিন্তু সিদ্ধাতুল মুনতাহা অনেককেই মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ আমাদের সিদ্ধাতুল মুনতাহা। তোমরা যারা এখনো ক্লাসটি শেয়ার করো নাই, তোমাদের জন্য অনেক। ওকে, একজন বলছে ভাই 45 মিনিটে মাত্র 10টা কোশ্চেনের উত্তর করছো। 10টা কোশ্চেনের উত্তর করছি। এই 10টা কোশ্চেনের উত্তর করছি, ঠিক আছে। 10টা কোশ্চেনে মিনিমাম 200 কোশ্চেনের উত্তর তোমাকে শিখাইছি। আমরা যে কোশ্চেনটা উত্তর দেই, ওই কোশ্চেনটা বিস্তারিত দেই আমরা, বিস্তারিত। তোমাকে সাপোজ আমি যদি এইভাবে দিয়ে যেতাম, কোনো লাভ নাই। আমি ক্লাস নিচ্ছি সাম্প্রতিক, আমার থেকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তোমার লাভ হইতো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেন দেওয়া উত্তর দেয়া, লাভ নাই তো। আমি তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। আমরা তোমাদের মধ্যে একটা কমন মিস্টেকস আছে, কমন মিস্টেকস একটু বলতেছি। এই যে অপারেশন ডেভিল হান্ট হবে, এটার উত্তর, তাহলে এটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আমাদের 11 নম্বর কোশ্চেনটার উত্তর করো। তার মানে এখন থেকে আমরা তোমাকে, দেখো, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা ইন্টারমিডিয়েট থাকতে অথবা আমরা এসএসসি থাকতে দেখতাম, যখন বাংলা টিচার আসতো, যখন বাংলা টিচার আমাদের কবিতা পড়াইতো, একটা ছোট একটা প্যারা, 4-5 লাইনে একটা প্যারা পড়াইতে দেখা যাচ্ছে একটা পুরো ক্লাস শেষ। ট্রাস্ট মি, ওই ক্লাসটা আমাদের কাছে ভালো লাগতো, কারণ তিনি শুধু পড়াচ্ছেন না, তিনি বিস্তারিত বোঝাচ্ছেন। আমি চাই তোমাদেরকে বিস্তারিত বোঝাইতে। এখন তোমরা যদি চাও যে তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিতে হবে, সমস্যা নাই, এই রিডিং পড়ে চলে গেলে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। দেখো, চীনের তৈরি নতুন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা কোম্পানি, সেই কোম্পানির নাম কি? এটা একটু জানতে চাই। 11-র উত্তর কি হবে? 11-র উত্তর কি হবে? একজন বলছে ওপেন এআই, আমরা দেখতে পাচ্ছি। উম্মে কুলসুম বলছে এ। দেখি কি হবে আমাদের। কয়েকটা উত্তর আমরা পাবো এখানে। হ্যাঁ, কয়েকটা উত্তর আমরা পাবো। চীনের তৈরি যেটা আছে, চীনের তৈরি আমাদের নতুন কোম্পানির নাম কি? এআই এর যে নতুন কোম্পানি, যেটা পুরো সারা বিশ্বে একদম দারুণ বিপ্লব ছড়িয়ে দিচ্ছে, সেইটার নাম কি? ওকে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে, একজন বলছে ওপেন এআই। ওপেন এআই নিয়ে একটু কথা বলি। ওপেন এআই হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। ওপেন এআই হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। এই ওপেন এআই যেটা নির্মাণ করছে, তার নাম হচ্ছে চ্যাট জিপিটি, যেটা অনেক বেশি কাজে আসে তোমাদের, তাই না? তোমাদের না আসলে, মানে যখন তোমরা হায়ার স্টাডিজে চলে যাবা, অ্যাডমিশন দিয়ে তোমরা যারা ইউনিভার্সিটিতে চলে যাবা, দেখবা ওপেন এআই মানে এই চ্যাট জিপিটি ছাড়া তোমার আর কোনো কাজ নাই। পরীক্ষা হোক, অ্যাসাইনমেন্ট হোক, যাই হোক, সবকিছু এই চ্যাট জিপিটি। ওকে, এরপরে আমরা একজন উত্তর করছে হচ্ছে এক্সআই, তাই না? এই এক্সআই হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের যে স্পেস এক্স আছে এলন মাস্কের, সেই এলন মাস্কেরই একটা আমাদের কোম্পানি হচ্ছে এক্সআই। এটা কিন্তু 2023 সালে আমাদের হচ্ছে গ্রোক 3 নামক হচ্ছে একটা আমাদের অ্যাপ চালু করে বা একটা সাইট চালু করে, যেটা ওপেন এআই, আমাদের যেটা এআই এর ছিল, সেটা হচ্ছে আমাদের কার? সেটা হচ্ছে ইলন মাস্কের, যুক্তরাষ্ট্রের। তার মানে এটা একটাও কিন্তু চীনের না। চ্যাট জিপিটি বলি বা হচ্ছে আমাদের গ্রোক বলি বা এক্সআই যেটা বলি, সেটা একটাও কিন্তু কার না, একটাও কিন্তু আমাদের
একটাও কিন্তু আমাদের চীনের না, তার মানে চীনের কোনটা? ওকে, এই যে দুইটা আছে, ওকে এই যে দুইটা আছে, এই দুইটার মধ্যে একটু দেখার চেষ্টা করি। এই যে জেমিনি একজন উত্তর করছে, ভাই জেমিনি আমাদের দেখতে পাচ্ছি, জেমিনি উত্তর করেছে কে? ওকে, ভোরের আলো বলছে জেমিনি। জেমিনি একটু বলি, ওকে জেমিনি একটু কথা বলি। দেখো জেমিনি 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 যেটা, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি গুগলের, তাই না? তোমরা জানো গুগলের হচ্ছে জেমিনি। এই গুগলের জেমিনি এটা কোন দেশের? এই গুগল কোন দেশের কোম্পানি? গুগল কি আমাদের চীনের? গুগল কি চীনের? গুগল হচ্ছে আমাদের বেসিক্যালি ল্যারি পেজ, এবং ল্যারি পেজ গুগলের আমাদের দেখি জনক ল্যারি পেজ। সেই ল্যারি পেজ কোন দেশের? সে হচ্ছে আমাদের ইউএস এর, তাই না? জিমিনি কিন্তু ইউএস এর, তার মানে তিনটা দেখতে পাচ্ছি, তিনটাই হচ্ছে আমাদের ইউএস এর। বাকি রয়েছে কোনটা? বাকি রয়েছে এই ডিপসিক। এই ডিপসিক কিন্তু আমাদের কাদের? ডিপসিক হচ্ছে চীনের। ডিপসিক সম্পর্কে একটু বলি, দেখো এই যে হচ্ছে ডিপসিকের লোগো, তাই না? এই ডিপসিক হচ্ছে আমাদের কবে আসছে জানো? এই ডিপসিক হচ্ছে আমাদের লঞ্চ হয়েছে এই যে 20 ফেব্রুয়ারি, দুঃখিত 20 ফেব্রুয়ারি 20 জানুয়ারি হবে এটা, 20 জানুয়ারি 2025, 20 জানুয়ারি 2025 এই বছর জানুয়ারি 25 তারিখ কিন্তু আমাদের এই ডিপসিকটা লঞ্চ হয়েছে, এবং এটা কিন্তু সারা বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এই এআইটা। এটা কোন দেশের? এটা হচ্ছে আমাদের চীনের। তার মানে চীনের কোনটা? চীনের হচ্ছে এই ডিপসিক। ওকে, ডিপসিক, ওকে ঠিক আছে। তার মানে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে চীনের যেটা, সেটার নাম হচ্ছে ডিপসিক। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডিপসিক। ওকে, এরপর আমরা চলে যাই 13 নম্বর। বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি? 13 নম্বর কোশ্চেনটার উত্তর করো। আমাদের দেখতে পাচ্ছি অনেকেই খ উত্তর করেছিল আগেরটা, ডিপসিকে উত্তর হবে। তার মানে ওকে মাঝে মধ্যে ভুলভাল তথ্য, ঠিক আছে, তথ্য কে? ডিপসিক না চ্যাটজিপিটি ভুলভাল তথ্য দেয়? তোমরা কোশ্চেন যেগুলো করো, কোশ্চেন যদি ওর কাছে থাকে, ও তো বিভিন্ন সোর্স থেকে দেয়। সাপোজ হচ্ছে গুগলের বিভিন্ন সোর্স, বিভিন্ন ধরনের পত্রিকা থেকে সোর্স করে তারপরে দেয়। সো ব্যাপার হচ্ছে যে তোমরা যদি ভুলভাল তথ্য, যদি ওকে তথ্যের জন্য যদি ওর কাছে রিকোয়েস্ট করো, ও তো ভুলভাল উত্তর দিবেই। সো আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করো। 13 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করো। এবং তোমরা কারা আজকের এই পুরো ক্লাসটি শেয়ার করে দিয়েছো, একটু জানতে চাই। পুরো ক্লাসটি যারা শেয়ার করে দিয়েছো, একটু ভাইকে ডান লেখো। শেয়ার না করলে কিন্তু আর পড়ানো যাবে না। পুরো ক্লাসটি শেয়ার করে দিয়েছো কারা? একটু জানতে চাই। পুরো ক্লাসটি শেয়ার করে দিয়েছো কারা? আমাদের সাবিত, নাইম বলছে, সৈয়দ রেফাত, আমাদের শিশির বলছে সি, জিহাদ বলছে সি, মশুর রহমান বলছে স্যার 12 নম্বর কই? 12 নম্বর মাঝখানে মিস্টেক নাকি? ওকে, মিস্টেক হতে পারে। আমাদের আবরার সুলতানা বলছে সি হবে, দেখার চেষ্টা করি কি হবে। অনেকেই বলছে সি নাকি? ওকে, সামনের দিকে যাই। তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান, এই যে দেখি এই আহসান এইস মনসুর বা এইস মনসুর, ইনি কিন্তু এখন বর্তমান বাংলাদেশের ইনি হচ্ছে গভর্নর। ইনি হচ্ছে গভর্নর, তাই না? এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। ইনি কিন্তু বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি। এনার বাসা কোথায় জানো? এর গ্রামের জন্ম কোথায়? জন্ম হচ্ছে বা বাসা হচ্ছে আমাদের আমার বাসার যেখানে ফরিদপুরের সদরপুর উপজেলা, সেই ফরিদপুরের সদরপুর উপজেলা আমার পাশের গ্রামে হচ্ছে এই ব্যক্তির বাড়ি, যার জন্য ওনাকে নিয়ে কিন্তু আমি বারবার কোশ্চেন দেই। কেন দেই? কারণ তোমাকে আমি বোঝানোর চেষ্টা করি আমরা কিন্তু ওই বংশের লোক, তাই না? ওই এলাকার লোক, দামি এলাকার লোক। ওকে, যাই হোক, মজা করলাম। দেখি তার মানে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। ওকে, এরপরে আমরা 14 নম্বর দেখো, বর্তমান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? ওকে, আমাদের জান্নাত ইসলাম বলছে ডান, মেঘ কাবু বলছে ডান, উদ্দেশ্যবিহীন গন্তব্য বলছে ডান। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ শেয়ার করার জন্য। যারা ওকে, শাহাদাত হোসেন বলছে ডান নাকি? আচ্ছা, আমাদের যারা শেয়ার করে দিয়েছো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। কারণ তোমরা যখন এই ক্লাসগুলো শেয়ার করো বা তোমরা আমাদের ক্লাসগুলোতে যখন রেসপন্স করো, তখন আমাদের ক্লাস নেওয়ার যেই স্পিরিট বলি বা জোশ বলি বা আমাদের স্ট্যামিনা বলি, সেগুলো সবকিছু অনেক অনেক বেড়ে যায়। কারণ আমরা যখন দেখি তোমরা আমাদের ক্লাসের মাধ্যমে উপকৃত হচ্ছ, তখন আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে। ওকে, ঠিক আছে। আচ্ছা, না জানার কারণে প্রশ্নগুলো কঠিন লাগতেছে, কিন্তু ক্লাসটা সুন্দর। আমাদের একজন বলছে মিম আক্তার মুন্নি, হ্যাঁ, তুমি যেগুলো জানো ওইগুলো তো তোমাকে পড়ায় লাভ নাই, তাই না? তুমি যেগুলো একটু কম জানো ওইগুলো আমাকে পড়াইলে কি হবে? তুমি জানতে পারবে আজকের ক্লাস থেকে। এই জন্য তোমার ক্লাসের কোশ্চেনগুলো একটু কঠিন লাগলেও তুমি অনেক কিছু শিখতে পারবে। দেখো বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তাই না? ডোনাল্ড ট্রাম্প। এবং এই কমলা হ্যারিস যে, সে হচ্ছে যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট এ হচ্ছে আমাদের রিপাবলিকান পার্টি, আর এ হচ্ছে ডেমোক্রেটিক। যুক্তরাষ্ট্রে প্রধানত দুইটা পার্টি, একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটা রিপাবলিকান পার্টি, তাই না? এই বাংলাদেশে যেরকম আওয়ামী লীগ বিএনপি ছিল এতদিন একাধারে, ওইরকম একটা ডেমোক্রেটিক পার্টি, একটা হচ্ছে রিপাবলিকান পার্টি। এই রিপাবলিকান পার্টি থেকে দাঁড়াইছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডেমোক্রেটিক পার্টি থেকে দাঁড়াইছিল হচ্ছে কমলা হ্যারিস, তাই না? এই কমলা হ্যারিস হচ্ছে একজন মেয়ে, তিনি কিন্তু ফেইল করছে, এবং এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই নির্বাচনে পাশ করে যায়। তার মানে নির্বাচনে প্রেসিডেন্ট হয় কে? ডোনাল্ড ট্রাম্প, এবং প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট হয় কে? হয় ইলন মাস্ক নাকি হচ্ছে ডেভিড ভ্যান্স? এইটা একটু জানতে হবে তোমাকে। ওকে, ডেভিড হবে না, ডেভিড ভ্যান্স। ওকে, ডেভিড ভ্যান্স। ওকে, ডেভিড ভ্যান্স নাকি হচ্ছে আমাদের ইলন মাস্ক, একটু জানতে চাই। ওকে, আমাদের অনেকেই কিন্তু উত্তর করছে, ভয় পাইলাম। আচ্ছা, মজা করছিলাম। দেখো, জিহাদ খান, এরপর হচ্ছে আসমাউল হোসনা, এরপর আমরা দেখতে পাচ্ছি ইসরাত জাহাদ আনিকা, অনেকেই কিন্তু উত্তর করার চেষ্টা করেছে। আনিকা আফরিন, আমাদের হায়াতুল মুন্নি, এরপর হচ্ছে আমাদের তাজনেহার, এরপর আমরা দেখতে পাচ্ছি ওকে ঠিক আছে, কামরুল নাহার আতিয়া, এরপরে ফারজানা তালুকদার। ওকে, সামনের দিকে যাই। দেখো, বর্তমান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে আমাদের ডেভিড ভ্যান্স। তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। ওকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। পরে 15 নম্বর কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত কতজন নারী প্রেসিডেন্ট হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পর্যন্ত নারী প্রেসিডেন্ট কতজন? একটু দেখি। ঠিক আছে, ওকে, এটার উত্তর করো। 16 নম্বর না 15 নম্বর উত্তর করো। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত নারী প্রেসিডেন্ট কতজন? একটু জানতে চাই, নারী প্রেসিডেন্ট কতজন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে? দেখি। ওকে, 15D বলছে একজন, উদ্দেশ্যবিহীন গন্তব্যবিহীন উদ্দেশ্য নাকি না উদ্দেশ্যবিহীন গন্তব্য। ওকে, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ 13 তারিখে বাংলার ধামাকা ক্লাস পাবে, ধামাকা ক্লাসে তোমরা যুক্ত হয়ে যেও। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এটার উত্তর করছো তোমরা। সিদ্ধাতুল মুনতাহা, ভোরের আলো। ওকে ভাইয়া, আপনার ডায়লগটা কিন্তু সামনের দিকে আগায় যায়, তাই না? ওকে, তো আমরা তোমাকে সামনের দিকেই নিয়ে যাবো ইনশাআল্লাহ। জয়কলি পরিবার তোমাকে অবশ্যই সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং তোমরা যারা আসলে এই সময় সমস্যাটা কোথায় হয় দেখো, ক্লাসে যুক্ত হয়েছিল প্রায় হচ্ছে 300, তাই না? এখন আছে 134 জন। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা কি, আমরা বাঙালি অনেক ইমোশনাল জাতি, তাই না? আমরা এমন জায়গায় আমাদের ইনভেস্ট করব না টাইমটা, যেখানে হচ্ছে আমরা কিছু শিখি। আমরা কোন জায়গায় ইনভেস্ট করি? সাপোজ ফেসবুকে রিলসে ঢুকছি, আল্লাহ, যখন একটাই ঢুকছি, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, রিলস আমরা দেখতেই থাকবো, সমস্যা নেই। কারণ কি? কারণ এর পিছনে আছে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। তারপর হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে ওই ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় আমাদের ফেসবুকে, আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যায় আমাদের বিভিন্ন আননেসেসারি কাজে। ভাই, তুমি এখানে 10টা মিনিট বসে রইছো, 10টা মিনিট তুমি মিনিমাম 10টা তথ্য নতুন শিখবা। 10টা না শিখলে তুমি যদি একটা তথ্য নতুন শিখো, এই একটা তথ্যই কিন্তু তোমার কি হতে পারে, তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি হয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই একটা তথ্য। বুঝাইতে পারছি? সো একটা তথ্যের জন্য কিন্তু অন্যান্য স্টুডেন্টদের থেকে তোমার পজিশনের পার্থক্য চলে আসতে পারে কয়েকশো নাম্বারের আগে পিছে। তার মানে তোমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই ফেল করে একটা নাম্বারের জন্য। ওকে ঠিক আছে। 15 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত নারী প্রেসিডেন্ট কিন্তু একজনও নাই। তোমরা জানো ইউএসএ, তারা কিন্তু সবসময় মানবাধিকারের কথা বলে, অথচ সেই ইউএসএ থেকে কিন্তু এখন পর্যন্ত একজনও নারী প্রেসিডেন্ট নেই। ওকে, দেখি পরবর্তী কোশ্চেন। ওকে, 2024 সালে সাহিত্য নোবেল পেয়েছে কে? এটা তোমরা কম বেশি জানো। সাহিত্য নোবেল পায় কে? এইটা একটু জানাও। ওকে ঠিক আছে, আমাদের 16 নম্বর, 2024 সালে সাহিত্য নোবেল পায় কে? 2024 সালে সাহিত্য নোবেল পায় কে? আমাদের দেখতে পাচ্ছি সানজিদা আক্তার সখী, সে কিন্তু অনেককেই মেনশন করে দিয়েছে, থ্যাঙ্কস এ লট। আমরা দেখতে পাই 2024 সালে শান্তিতে নোবেল পেয়েছে কে? এটা একটু দেখি। 2024 সাল দেখো, 2024 সালে শান্তিতে নোবেল পেয়েছে যে, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে হানকাং, দক্ষিণ কোরিয়া থেকে। তার মানে সে হচ্ছে এশিয়ার একজন নারী, এশীয়দের মধ্যে প্রথম নারী হিসেবে সাহিত্য নোবেল পেয়েছে, এবং তার অবদান কি? তার একটা বিখ্যাত বই ছিল দ্য ভেজিটেরিয়ান। হ্যাঁ,
ভেজিটেরিয়ান এবং তার উল্লেখযোগ্য অবদান সম্পর্কে তোমরা এখানে বিস্তারিত দেওয়া আছে। তোমরা যদি আজকের পুরো ক্লাসের পিডিএফটা পেতে চাও তাহলে হচ্ছে দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে আমি একটা কমেন্টস করে দিয়েছি হ্যালো এভরিওয়ান লিখে। এই আইডিতে তুমি নক দিলে আমাদের এই ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স সম্পর্কে জানতে পারবা। আজকের এই পুরো ক্লাসের পিডিএফটা তুমি পেয়ে যাবে। দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে একটা নক দিয়েছি, একটা কমেন্টস করেছি, তোমাদের এখানে আইডিতে নক দিলে বিস্তারিত পেয়ে যাবে। তার মানে এর উত্তর কি? 2024 সালে সাহিত্যে নোবেল পেয়েছে কে? হানকাং। ওকে, হানকাং। দেখি জি0 ফোরামের সদস্য নয় কোন দেশ? বর্তমানে পাচ্ছি আমরা জি0, তাই না? জি0 ফোরামের সদস্য নয় কোন দেশ? এটা একটু কমেন্টস করো। জি0 যেটা একটা ফোরাম জি0, এটা কিন্তু 30 কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জি0 হচ্ছে আমাদের বেসিক্যালি বিশ্বের যে কার্বন, সেই কার্বন মুক্ত বেসিক্যালি 4টা দেশের সমন্বয় জি0। একটা সুরিনাম, একটা মাদাগাস্কার, একটা হচ্ছে আমাদের সুরিনাম, মাদাগাস্কার দেখতে পাচ্ছি। আর কি জি0তে আর কি আছে? ভুটান আছে, আর কি আছে? ওকে, দেখো সুরিনাম, মাদাগাস্কার, ভুটান আর হচ্ছে পানামা, ভুটান। তার মানে পানামা আছে, ভুটান আছে। তার মানে ন্যায় কোনটা এর মধ্যে? সদস্য নয় কোনটা? নয় হচ্ছে আজারবাইজান। নয় কোনটা? নয় হচ্ছে আজারবাইজান। নয় হচ্ছে কোনটা? নয় হচ্ছে আজারবাইজান। ওকে, নয় হচ্ছে আজারবাইজান। দেখি নেক্সট 17 নম্বর উত্তর আমরা পেলাম আজারবাইজান। তোমরা অনেকেই উত্তর করেছো 17 নম্বরের ঘ, আজারবাইজান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আফরিন, সিদ্রাতুল মুনতাহা। ওকে, এরপর আমাদের পানামা বলছিল একজন, পানামা তো অপশনেই ছিল না। এরপর আসমাউল হোসনা, অন্নপূর্ণা, অনেকেই বলছে খ। ওকে, অপারেশন আলাক্সা ফ্লাইট, এটা লাগবে না। দেখি আমরা নিচের কোনটি উৎপাদন, এই কোশ্চেনটা উত্তর করো। 19 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি উৎপাদনে বাংলাদেশ প্রথম? মানে বাংলাদেশ শীর্ষ স্থান আছে, প্রথম স্থান বা শীর্ষ স্থান, তাই না? কোনটি উৎপাদনে বাংলাদেশ শীর্ষ স্থান? অথবা কোনটি উৎপাদন, একটু জানতে চাই, কোনটি উৎপাদনে বাংলাদেশ শীর্ষ স্থান? এটা কাজে লাগবে তোমাদের। কোনটি উৎপাদনে বাংলাদেশ শীর্ষ স্থান? ওকে, কোনটি উৎপাদনে বাংলাদেশ শীর্ষ স্থান? নিচের কোনটি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ স্থান? এটা একটু জানতে চাই, তোমরা একটু উত্তর করো। ওকে, হনুফা জান্নাত বলছে পাট, না? আমাদের আফরিন খান বলছে খ, আমাদের নাহিদ বলছে পাট, আবার হচ্ছে আমাদের আহমেদ সিয়াম বলছে ক। আহমেদ সানোয়ার বলছে, আফনান সানোয়ার বলছে আমাদের বি। দেখা যাক কে কি বলে। আমাদের এইটার উত্তর তো করবোই, পাশাপাশি তোমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটাই কথা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে আমাদের কোর্স আছে সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স। এই পুরো কোর্সে তুমি ভর্তি হতে যেতে পারো, এটা একদম ফ্রি কোর্স। কিন্তু ভর্তি হতে গেলে একটা শর্ত কি, তোমাকে একটা বই কিনতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা জয়কুলের বইটা যদি কিনে তারপর যদি তুমি আমাদেরকে নক দাও। কিভাবে নক দিবা? দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছি হ্যালো এভরিওয়ান লিখে। তুমি আইডিতে নক দিলে তুমি কি হবা? তুমি এই পুরো আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে এবং আজকের পুরো ক্লাসের পিডিএফটা তুমি পেয়ে যাবে। দেখি এর মধ্যে এই পাঠ, অনেকে উত্তর করছো পাঠ উত্তর হবে না। পাঠ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। কিন্তু আমরা যদি বলি কাঁচা পাট যেটা কাঁচা পাট থেকে আমাদের যে জিনোম টিনোম সংগ্রহ করে, এই কাঁচা পাট যেটা আছে, এই কাঁচা পাট উৎপাদনে বাংলাদেশ হচ্ছে আমাদের কত? প্রথম, তাই না? পাট উৎপাদনে বা পাট রপ্তানিতে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। ধান উৎপাদনে বাংলাদেশ হচ্ছে তৃতীয়। এটা একটু জেনে রেখো। বাংলাদেশ রিলেটেড যেহেতু সাকসেস স্টোরি, সো এটা কিন্তু আসে। ঠিক আছে, ওকে, সামনের দিকে যাব আমরা। তার মানে এটার উত্তর কি হবে? 19 উত্তর। কোনটি উৎপাদনে বাংলাদেশ প্রথম? বাংলাদেশ উৎপাদন প্রথম হচ্ছে ইলিশ উৎপাদনে। ওকে, ইলিশ, এই যে ইলিশ, চাঁদপুরের ইলিশ, তাই না? ওকে, লিগনোসাইট কি? এটা তোমরা কম বেশি দেখেছো, এসছিল। লিগনোসাইট হচ্ছে একটা কাঠের তৈরি স্যাটেলাইট, যেটা জাপান তৈরি করছে, তাই না? জাপান তৈরি করছে কাঠের তৈরি স্যাটেলাইট। ওকে, এটা নিয়ে একটু বিস্তারিত না পড়ি, যেটা ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট। দেখি 21 নম্বর, বাংলাদেশের কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধ হয় কবে? এইটা একটু উত্তর করো। 21 নম্বরটা একটু উত্তর করো। 21 নম্বরটা জানতে চাই। 21 নম্বর। ওকে, শাহাদাত হোসেন বলছে যে আপনার সাথে কি আমার জায়গা নিয়ে মারামারি হয়েছে কিনা আমার কমেন্টস দেখতে পাচ্ছেন না। কমেন্টস আসলে দেখবা তোমরাই দেখবা, ক্লাস শেষে কমেন্টস আসছে মিনিমাম কয়েককে। এই কয়েককে কমেন্টস, আসলে সবার কমেন্টস তো দেখা সম্ভব হয় না। এর জন্য হচ্ছে আমাদের একটু, আমরা দুঃখিত, সবার কমেন্টস দেখা আছে, আমরা কমেন্টসগুলো একটু পড়ার চেষ্টা করি। 20 নম্বর। 21 নম্বর কি হবে দেখি। 21 নম্বরে আমাদের উম্মে কুলসুম বলছে বি। ওকে, আমাদের মোহাম্মদ ইমরান হোসেন বলছে ভাই পিডিএফ কোথায়? পিডিএফ পেতে চাইলে দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছি
হ্যালো এভরিওয়ান লিখে এইডি তে নক দিলে পিডিএফ পেয়ে যাবে, অথবা কেউ বই কিনে থাকলে কোর্সে যদি ভর্তি না হতে পারো এইডি তে নক দিও, এমটি দিতে পারছেন আইডি তে। ওকে, আমাদের সিদ্ধাতুল মুনতাহা বলছে খ, আয়েশা আমাদের শ্রাবণী বলছে খ, অনিক দাস, আফরিন খান, মাকসুদা মাহা, আব্দুল গফফার, এরপরে আমাদের অনেকেই বলছে খ, তাই না? এর উত্তর কি হবে আমরা দেখতে চাই। ওকে ওকে, এরপরে আমাদের রাজু ইসলাম, আমাদের আসমাউল হোসনা আমাদের সাথে দেখতে পাচ্ছি, আমাদের জয়কলি পরিবারের মাধব বণিক ভাই যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। এরপর ঋতু, এরপর আমাদের আছে মিম আক্তার, মুন্নি, মেকাব্য, তাওহিদ, উম্মে কুলসুম, সবাইকে, আফরিন খান। ওকে দেখি, ওকে কই দিলেন না তো পিডিএফ তোমরা নক দাও, ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবে। ওকে, সামনের দিকে যাই দেখি, আমাদের বাংলাদেশের কাঁচা বাজারে দেখো, এই যে তোমরা সবাই খ উত্তর করছো, বাংলাদেশের কাঁচা বাজারে না, খ হচ্ছে আমাদের 1 অক্টোবর 2024 পলিথিন নিষিদ্ধ হয়েছে কোথায় জানো? পলিথিন নিষিদ্ধ হয়েছে হচ্ছে আমাদের শপিং মল, যেগুলো সুপার শপ যেগুলো আছে, এই সুপার শপে আমাদের পলিথিন নিষিদ্ধ হয়। কবে? সুপার শপে পলিথিন নিষিদ্ধ হচ্ছে 1 অক্টোবর 2024, কিন্তু 1 নভেম্বর 2024 এটা হচ্ছে কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধ হয় এক কত কাঁচা বাজার 1 নভেম্বর 2024। তার মানে তোমরা যারা খ উত্তর করেছো এতক্ষণ, তারা ভুল উত্তর করেছে। এটার কাঁচা বাজারে হবে হচ্ছে আমাদের কত? 1 নভেম্বর 2024, এবং আমাদের খ উত্তর মানে হচ্ছে 1 অক্টোবর 2024, এটা হচ্ছে আমাদের কোথায়? সুপার শপে। তার মানে তোমার মধ্যে কিন্তু এইটা নিয়ে ভুল ধারণা ছিল। ওকে ঠিক আছে, মিস্টেকস করেছো তোমরা। ওকে ভাই, বইতে কিভাবে অ্যাড হবো? তুমি নক দিলে আমার আইডিতে বইতে অ্যাড হইতে যেতে পারবে। ওকে, এরপরে আমাদের লাস্ট কোশ্চেন দেখবো। 2030 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? 2030 সালে ফুটবল বিশ্বকাপটা কোথায় হবে একটু জানতে চাই। লাস্ট কোশ্চেন। এরপরে একটা কোশ্চেন আছে। ওকে, 2034 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? 2034 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? তোমাদের জন্য আবারও বলে রাখছি, তোমরা যারা পরবর্তীতে মানে পরে জয়েন হয়েছো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ভর্তি প্রস্তুতির জন্য তোমাদের যেহেতু একটা বই লাগবেই, তোমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা বইটি কিনো জয়কলির, তাহলে তুমি কি পাবা? তাহলে হচ্ছে আমাদের একটা কোর্স তুমি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছ, ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স, যেখানে 100-এরও বেশি ক্লাস থাকছে। 100-এরও বেশি ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। এই কোর্সে ভর্তি জয়েন হবা কিভাবে, অথবা আজকের এই পুরো ক্লাসের পিডিএফ কিভাবে পাবা? দেখো, আমি এমডি দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছি, হ্যালো এভরিওয়ান লিখে, তুমি আইডিতে নক দিলে বিস্তারিত পিডিএফ পেয়ে যাবা। আজকের এই ক্লাস সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন তুমি জিজ্ঞাসা করতে পারবা, ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে তোমার যে কোনো কোশ্চেন সম্পর্কে তুমি জানতে পারবা। ওকে, তার মানে আমাদের 2034 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা অনেকে উত্তর করেছে, আমাদের আমাদের শাহাদাত হনুফা, আমাদের নাজমুল আবরার, সাইমা। ওকে, আমাদের আসমাউল হোসনা, ইসমাইল হোসেন, এরপর আমাদের উম্মে কুলসুম, এরপর আমাদের আফরিন, আব্দুল গফফার, এরপর জান্নাত বলছে, এরপর রাশবু, সানোয়ার, উম্মে কুলসুম। ওকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এটা কত? এটা হচ্ছে সৌদি আরব। 2034 সালে যেটা, সেটা সৌদি আরব। 2000 আমাদের 30 সাল, যেটা 30 সালেরটা কোথায়? 30 সালেরটা আমরা দেখতে পাই কোথায়? 30 সালেরটা স্পেন আছে, মরক্কো আছে, আর কোন দেশ? স্পেন, মরক্কো, আর হচ্ছে কোনটা? আর হচ্ছে পর্তুগাল। স্পেন, মরক্কো, আর হচ্ছে পর্তুগাল, তাই না? এই 3টা দেশ থেকে, এবং পাশাপাশি উরুগুয়ে, এরপর আমাদের প্যারাগুয়ে আর আর্জেন্টিনা, এই 6টা দেশ, মোট 6টা দেশে হবে 2030 সাল যেটা, ওইটা। এবং 2026 সালে যে বিশ্বকাপ, সেটা হবে কোথায়? সেটা হবে হচ্ছে আমাদের কানাডা, মেক্সিকো, আর হচ্ছে যুক্তরাষ্ট্র। এই 3টা দেশে 2000 কত সাল? 2000 আমাদের 26 সালের বিশ্বকাপ। 2026 সালের বিশ্বকাপ হচ্ছে কানাডা, মেক্সিকো, আর হচ্ছে যুক্তরাষ্ট্র। 2030 সালে যেটা, সেটা হচ্ছে আমাদের স্পেন, মরক্কো, আর পাবো হচ্ছে আমরা কোনটা? স্পেন, মরক্কো, আর হচ্ছে আমাদের কোনটা? পর্তুগাল, প্লাস পাবো হচ্ছে উরুগুয়ে, প্যারাগুয়ে, আর হচ্ছে আমাদের আর্জেন্টিনা, মোট 6টা দেশ। এবং 2034 সালে যেটা, সেটা পাবো হচ্ছে আমাদের সৌদি আরব। 2034 সালে যেটা, সেটা কোথায়? সেটা হচ্ছে সৌদি আরব। ওকে, 2034 সালে যেটা কোথায়? সেটা কোথায়? সেটা হচ্ছে সৌদি আরব। ওকে, লাস্ট কোশ্চেন। ওকে, ভর্তি পরীক্ষায় দেখো, আমার প্রস্তুতি কেমন এটা একটু জানতে চাই। তোমার প্রস্তুতি কেমন? ওকে, এবং আজকের এই ক্লাসটা তোমার কেমন লাগছে একটু কমেন্টস করে দিও ভাই। আজকের ক্লাসটা কেমন লাগছে? ওকে, আজকের ক্লাসটা কেমন লাগছে এটা একটু জানতে চাই। এবং ওকে, ঠিক আছে, পিডিএফ পাইলে দাও। পিডিএফটা তুমি কিভাবে পাবা?
পিডিএফ তুমি কিভাবে পাবো? আজকের এই পুরো ক্লাসটা তুমি শেয়ার করে দিয়ে তুমি আমার আইডিতে এমডি দিদার হোসেন আইডি থেকে দেখো একটা কমেন্টস করে দিয়েছি হ্যালো এভরিওয়ান লিখে, তুমি আইডিতে নক দিলে আজকের পুরো ক্লাসের পিডিএফটা তুমি পেয়ে যাবা। ক্লাসটি কেমন লাগছে একটু জানতে চাই, এবং তোমার যদি কোনো কোশ্চেন থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি অবশ্যই বলবা। ওকে, আমাদের আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ। ওকে, অসাধারণ বলছে এশা, তোমাকে অনেক থ্যাংক ইউ। আয়েশা শ্রাবণী আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ওকে, সামনের দিকে যাই, একজন বলছে ভালো না। ভালো না কেন, কোন জায়গায় উন্নত করা যায় তুমি একটু জানাই দিও আমাদেরকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সামনের দিকে যাই, একজন বলছে ভালো লাগছে। ঠিক আছে, অনেকেই ভালো লাগছে। তোমাদের যাদের ক্লাসটি একটু উপকারে আসছে তাদের জন্য থ্যাংক ইউ। যাদের উপকারে আসবে না, যাদের উপকারে আসে নাই, বা যারা ভাবছো ক্লাস থেকে কিছু শিখে নাই, তারা যেহেতু এতক্ষণে ছিল তাদেরকে আরো বেশি থ্যাংক ইউ। ওকে, যাদের ক্লাস, কারো যদি ক্লাসটি খারাপ লেগে থাকে তারপরে যদি তুমি ক্লাসটি দেখে থাকো, তোমাকে আরো অনেক অনেক থ্যাংক ইউ। জয়কলি পরিবারের পক্ষ থেকে আরো বেশি থ্যাংক ইউ। ওকে, সর্বশেষ একটাই কথা, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে জয়কলির বইটা আছে সেই বইটি কিনলে তুমি একটা পুরো কোর্স ফ্রি পেয়ে যাচ্ছ, এবং আজকের ক্লাসের পিডিএফ এর জন্য তুমি আমাদের মেইন পেজে নক দিতে পারো অথবা আমাদের আইডিতে নক দিতে পারো। এমডি দিদার হোসেন আইডি থেকে দেখো একটা কমেন্টস করে দিয়েছি। এবং পাশাপাশি তোমাদের এই পুরো কোর্স সম্পর্কে তুমি যদি জানতে চাও, একটা নাম্বার তোমাকে আমি দিতে পারি, সেটা হচ্ছে আমাদের জয়কলি পরিবারের যেই জয়কলি পরিবার আমাদের যে অফিসিয়াল যে নাম্বারটা, সেটা হচ্ছে তোমাদেরকে যদি একটু দেই, সেটা 01678343471। এই নাম্বারে তুমি যদি নক দাও, তোমার বই অর্ডার থেকে শুরু করে তোমার মেইন কোর্সে যুক্ত হওয়া, অথবা তোমার হচ্ছে যে কোনো ধরনের পিডিএফ, তোমার যে কোনো জিজ্ঞাসা, অথবা আমাদের ফ্যান্টাস্টিক 4 কোর্সেও যদি তুমি ভর্তি হতে চাও, এই একটা নাম্বারই তোমার জন্য যথেষ্ট জয়কলি পরিবার সম্পর্কে তোমার বিস্তারিত জানার। পরিশেষে সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য, ঠিক আছে? ওকে, এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, এবং আশা করছি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যদি এই বইটা, অনেকেই কমেন্টস করেছে ভাই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন হবে কিনা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন হবে, কিছু কোশ্চেন হবে, সেইগুলো তুমি যখন পড়ে নিতে পারবা তুমি বুঝতে পারবা। তোমার বেশ কিছু বইতে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লিঙ্কড। পাশাপাশি হচ্ছে তোমাদের জন্য যেটা কথা, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশের অ্যাফেয়ার্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। সো বাংলাদেশি অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ো, এবং কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হবে স্পেশালি তোমাদেরকে তো বলেছি। কিছু সাবজেক্ট আছে, ধরো কৃষি শিক্ষা, ধরো হচ্ছে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান যেটা আছে, এইসব কিছু সাবজেক্ট আছে যেসব সাবজেক্ট থেকে কোশ্চেন হয় না, সেগুলো তো তোমার পড়ে লাভ নাই। কি পড়লে তোমার কাজে আসবে? এই বইটা অন করো, দেখো বিগত সালে কি কোশ্চেন হয়েছে। এই বিগত সালে কোশ্চেনগুলো তুমি যদি দেখো, বিস্তারিত তুমি বুঝতে পারবে কোন টপিক থেকে কোশ্চেন হয়। ওকে, ঠিক আছে, সকলে ভালো থাকো, সাবধানে থাকো, এবং সবার শেষে আবারও একটা কথা, যে কোনো ধরনের কোশ্চেনের জন্য এই নাম্বারে এই নাম্বারে তুমি মেসেজ দিতে পারো, অথবা দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিয়েছি, সেখানেও নক দিলে তুমি বিস্তারিত জানতে পারবা। সকলে সুস্বাস্থ্য কামনা করছি, সকলে ভালো থাকো, আমার জন্য দোয়া করবা, সকলের জন্য দোয়া রইল, শুভকামনা।